রিকোয়েস্ট পাইছো? আচ্ছা আমি লিফট নিয়ে আবার ঢুকতেছি যদি আমার এখান থেকে কোনো প্রবলেম হয়। আচ্ছা আর কারো জয়েনের রিকোয়েস্ট পাচ্ছি না আমি, আই থিঙ্ক ওনাদের ওখান থেকে প্রবলেম হতে পারে। স্ক্রিনশট দেই। যেমন ওয়াহিদ ভাই বললো যে এখানে লেয়ারের মধ্যে যে অপশনগুলো পাচ্ছিলাম যে মাল্টিপ্লাই অপাসিটি যে বিষয়গুলো ছিল এখানেও এই বিষয়গুলো আছে। ওনার এই বিষয়টা আগে আসে, আমি জাস্ট একটা নতুন পেজ ক্রিয়েট করে নিচ্ছি সিম্পল ভাবে। ওয়েবের জন্য নেই এটা ক্রিয়েট। ওয়াহিদ ভাই দেখেন এখানে আমরা লেয়ারের ক্ষেত্রে উইন্ডো থেকে লেয়ার লেয়ার অপশনে কিন্তু সরাসরি এই বিষয়গুলো নাই, এটার বিষয়গুলো অন্য জায়গায় আছে। প্রথমত যেমন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, উপর থেকে একটা ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এখান থেকে যে কোনোখানে আছে খুঁজে দেখেন, যে কোনোখানে ট্রান্সপারেন্সি অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে এই যে এটা ট্রান্সপারেন্সি। এই শেপটা আমি আপাতত রেড কালার রাখি, এই শেপটাকে ধরে এখান থেকে রেড কালার করলাম। এটা যদি অপাসিটি করার প্রয়োজন হয় এখান থেকে অপাসিটিটা কমাইতে পারতেছেন, যেটা আমাদের লেয়ারের মধ্যেই ছিল। আর এই অপশনটা পাবেন আপনি ট্রান্সপারেন্সির মধ্যে। তাহলে ট্রান্সপারেন্সি আসলাম, এই যে এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো করা যাবে। এই যে নরমাল, মাল্টিপ্লাই, ডার্ক, লিনিয়ার, এখান থেকে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। ওভারলি, ডিফিউজ বা যেমনটা আপনি করতে যাচ্ছেন এখান থেকে এটা অ্যাপ্লাই করা যাবে। তবে এটা সরাসরি শেপের নিচে একটা শ্যাডো ফালাইতাম, ওখান থেকে আমরা যেমন ডবল ক্লিক করে লেয়ার স্টাইল আনতাম, ওই অপশনটা ইলাস্ট্রেটরে নেই ড্রপ শেডের ক্ষেত্রে। এখানেও শ্যাডো তৈরি করা দেখাবো। এখানে শ্যাডো আমাদের ম্যাক্স টুল আপনাদের দেখানো হয়েছিল, ম্যাক্স টুল দিয়ে শ্যাডো তৈরি করা যেতে পারে। আর ইলাস্ট্রেটরের শ্যাডো গুলো ডিফল্ট ভাবে আমার কিছু শ্যাডো তৈরি করা আছে। ব্লেন্ডিং অপশনটা কি ভাইয়া ইলাস্ট্রেটরে নেই? না, সরাসরি ব্লেন্ডিং অপশন এখানে ইলাস্ট্রেটরে নেই, ওটা হচ্ছে ফটোশপের জন্য। ওকে, আর কার কোনো সমস্যা বা প্রবলেম এদিক থেকে পূর্বে যতগুলো দেখানো হয়েছে? ভাই আর একটা প্রবলেম হলো ভাই। বলেন। আচ্ছা সামাদ ভাই আমি ওয়াইড ভাইটা শুনে নিই। আচ্ছা তারপর আচ্ছা সামাদ ভাই আপনার কাছে আমি একটু পরে আসছি, আপনি মাইক্রোফোনটা একটু কাছে নিন, তেমন একটু শোনা যাচ্ছে না। ওয়াহিদ ভাই আপনারটা শেষ করে তারপর সামাদ ভাইয়ের কাছে আসতেছে। ওয়াহিদ ভাই বলেন। ভাই পাঁচটা শেপ কি আমি লক করছি কিন্তু একটা শেপ শুধু আনলক করতে। আচ্ছা সরাসরি একটা শেপের ক্ষেত্রে এটা এমনটা হয় না, এটা আসলে সবগুলো আনলক নিয়ে না। আমি যেমন এটা এটা এমনটা ইলাস্ট্রেটে ভাই এমনটাই হয় যে শুধুমাত্র এটাকে আমি একটু কপি করলাম আর এটা নতুন ইনস্টল করা গেছে তো এই জন্য এগুলো আসতেছে। এখান থেকে আমি যদি পাঁচটা শেপকে লক করি, একটাকে আনলক করতে যাচ্ছি, প্রত্যেকটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটাকে কন্ট্রোল 2 দুটো লক। এখন শুধুমাত্র যে আমি এটাকে আনলক করতে চাই, এটাকে আমি ক্লিক করলাম, আমি কন্ট্রোলটা 2 চাপলে সরাসরি প্রত্যেকটা আনলক হয়ে যাচ্ছে। এটা যদি আপনি আলাদা করে আনলক করতে চান সেক্ষেত্রে এটা লেয়ার থেকে আসলে করতে হয়। কারণ কন্ট্রোল 2 দিলাম, এখান থেকে লেয়ার নিয়ে আসি উইন্ডো থেকে লেয়ার্স। এখন এখান থেকে আপনাকে ওই লেয়ারটা খুঁজে বের করতে হবে, তারপর এখানে যদি এই যে লকটা তুলে দেন তাহলে আপনি এখান থেকে একটা একটা করে আনলক করতে পারবেন। আর সরাসরি ওই সরাসরি কোনো না, সরাসরি এখানে নাই। এটা যেমন লক, এখানে কিন্তু একটা করে লকের কোনো অপশন নেই, এখানে আনলক অল একটা করে এখানে অপশন এখানে। আর এখান থেকে আপনাকে যদি একটা করে করতে চান তাহলে এখান থেকে করা যেতে পারে। তবে এদিক থেকে এটা তেমন কোনো প্রবলেম হয় বলে আমার মনে হয় না, খুব তেমন একটা কোনো প্রবলেম মনে হয় না। হ্যাঁ এবার সমস্যা ভাই আপনি বলেন। সাউন্ড ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা হতে পারে তিনি কোনো সমস্যা। লাস্টে আমরা যেটাতে আসতেছে আইডি কার্ড ডিজাইন, বিজনেস কার্ডের মতো আইডি কার্ড। এই আইডি কার্ডের পিক বেসটে ততটা চাহিদা নেই, তবে ফাইবার মার্কেটপ্লেস আইডি কার্ড নিয়ে বর্তমান যথেষ্ট চাহিদা আছে। এবং পিএনজি ট্রিতেও আইডি কার্ড তুলনামূলক বিজনেস কার্ডের তুলনামূলক আপাতত বেশি ডাউনলোড হচ্ছে, তুলনামূলক বেশি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর পিক্সেল থেকে যখন ইনচিতে নেই ওইটা আবার চলে যায় কাস্টমার, মানে ওয়েবে থাকে না। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে কি, যেমন আমি বলেন আমি যাচ্ছি এখানে ফাইলে গেলাম, নিউতে গেলাম, তারপরে হচ্ছে ওয়েবে আসলাম। হ্যাঁ বলেন তারপর।
ভাই উনি মনে বলছে যে ওই যে আমাদের যে এখানে যে শর্টকাট যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করলে ওই যে পিক্সেল আর এখানে ইঞ্চের কি চেঞ্জ হয়ে যায় মনে হয়। হ্যাঁ এটা অটো চেঞ্জ, হ্যাঁ অটো চেঞ্জ হবেই। এটার কারণ হচ্ছে কি ওয়েবে আমি যেদিন প্রথম ক্লাস নেই বা তখন বলছিলাম আপনাদের ইন্টারনেটের জন্য সাধারণত পিক্সেল ব্যবহার হয়, প্রিন্টের জন্য ইঞ্চি। এজন্য আপনি যখনই প্রিন্টে যাবেন এটা অটোমেটিক্যালি প্রিন্টের জন্য যেটা ব্যবহার হয় সেটা অটোমেটিক ডিফল্ট ভাবে নিয়ে নেয়। আর ওয়েবে যখন কাজ করুন আপনি যদি এখানে ইঞ্চি করে দেন তাও এটা অটোমেটিক্যালি পিক্সেল হয়ে যাবে। শুধু এটাই না, আপনি যদি অ্যাডভান্স অপশন থেকে এটা কালার মোড আমি সিএমওয়াই কে করে দিলাম, প্রিন্টে গেলাম আবার ওয়েবে চলে আসলাম, দেখেন এটা আবার কিন্তু আমার RGB-তে হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবেই, অটোমেটিক্যালি যেটা ডিফল্ট হবে এটা অটোমেটিক্যালি চলে আসবে, চেঞ্জ করলেও পূর্বের অবস্থানে ব্যাক হয়ে আসবে। ওকে ঠিক আছে, এবার চলে যাচ্ছি আইডি কার্ডের ক্ষেত্রে। আইডি কার্ডে যে যে বিষয়গুলো ইনফরমেশনগুলো থাকে বা কি কি বিষয়গুলো ফলো করতে হয়। তাহলে প্রথমত আসি আইডি কার্ড। আইডি কার্ড এখন আপনার যে কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে স্কুলের জন্য আইডি কার্ড, বিভিন্ন কোনো কোম্পানির জন্য আইডি কার্ড। এই আইডি কার্ড বিভিন্ন ধরনের জন্য আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে। আইডি কার্ডের এক এক মার্কেট প্লেসের এক এক রকম কিছু কিছু ক্ষেত্রে সাইজ থাকে, তবে বিজনেস কার্ডের মতো আইডি কার্ডেরও একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। তাহলে আমি প্রথমে চলে আসি আইডি সিএআরডি কার্ড সাইজ। এটা হচ্ছে আইডি কার্ডের সাইজ। আইডি কার্ডের যেটা স্ট্যান্ডার্ড সাইজ এটা হচ্ছে 2.80, 2 নিউমেরিক অফ করা আছে, 2.13 ইনটু হচ্ছে 3.39। এটা হচ্ছে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ। অর্থাৎ আইডি কার্ডের যে সাইজগুলো ব্যবহার করে বিজনেস কার্ডের যেমন একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে, এটা হচ্ছে আইডি কার্ডের জন্য স্ট্যান্ডার্ড সাইজ। তারপরটার ক্ষেত্রে আসি, আইডি কার্ডে আসলে কি কি বিষয়গুলো উল্লেখ থাকে এটা নির্ভর করে যে আপনি যে প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ড তৈরি করতেছেন বা যার জন্য আইডি কার্ড তৈরি করতেছেন তার উপর মূলত নির্ভর করে উনি কি কি বিষয়গুলো দিতে যাচ্ছে। তাছাড়াও স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা আইডি কার্ডে যে যে বিষয়গুলো থাকে সেটার ক্ষেত্রে আসি, যেমন হচ্ছে আইডি কার্ডেরও দুইটা পার্ট থাকে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এটা উপরের পার্টে থাকে, অর্থাৎ উপরের দিকে যেটা থাকে সেটার ক্ষেত্রে আপনার নেম, নাম্বার ওয়াইজ করি। এক নম্বর হচ্ছে নেম, NAME নেম, নেম অ্যান্ড ডেজিগনেশন, DSIGNITION ডেজিগনেশন। তারপরে 2 নম্বরে আসি ইমেজ, অর্থাৎ যার আইডি কার্ড তার ইমেজ দেওয়া থাকে, IMAGE ইমেজ। তারপরে আসি 3 নম্বর আইডি কার্ড নাম্বার, আইডি নাম্বার NUMBER। 4 নম্বরে আসি বার্থ ডেট, বার্থ ডেট DATE। 5 নম্বরে ব্লাড, BLOOD ব্লাড রক্তের গ্রুপ। 6 নম্বরে হচ্ছে ইমেইল। 7 নম্বরে হচ্ছে ফোন নাম্বার। এটা হচ্ছে ফন্ট সাইজের জন্য উপরের দিকে, আর ব্যাকে থাকে BACK ব্যাক PART। ব্যাক পার্টের জন্য আপনার থাকতেছে কিছু টেক্সট লেখা থাকে TXT, কিছু সাধারণ টেক্সট থাকে। তারপরে হচ্ছে আইডি কার্ডের মেয়াদ, অর্থাৎ এই আইডি কার্ডটা কতদিন থেকে কতদিন চলবে, তাহলে হচ্ছে এক্সপায়ার ডেট, এক্সপায়ার DAT এক্সপায়ার ডেট। জয়েন ডেট, আগে জয়েন ডেট তারপর এক্সপায়ার ডেট হয়, তো জয়েন JOIN জয়েন DAT, জয়েন ডেট, এক্সপায়ার ডেট। আর তারপরে আসতেছে সিগনেচার, URE সিগনেচার। আর লোগো, যেমন লোগো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় পাশে থাকে। তাহলে এক পাশে থাকতেছে এই বিষয়গুলো নেম, ইমেজ, আইডি কার্ড নাম্বার, বার্থ ডেট, ব্লাড, ইমেল, ফোন। আর এক পাশে থাকতেছে এই বিষয়গুলো যেমন ফোন নাম্বার, লোকেশন, এই বিষয়গুলো ক্ষেত্রে আমরা দেখছিলাম। তাহলে আইডি কার্ডের ক্ষেত্রে সাধারণত এই বিষয়গুলো থাকে এবং সাইজ হচ্ছে এটা। আর ইলাস্ট্রেটর আমরা চেষ্টা করব একটা ইউনিক বা, হ্যাঁ বলেন কোনটা? আচ্ছা আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড এটা সরাসরি বাংলাদেশে কত সাইজ ব্যবহার করে আমি এটা বলতে পারবো না, তবে ন্যাশনালিটি মানে যে জাতীয়তায় আপনি কি বাংলাদেশি, ইন্ডিয়ান ওই রকম যে, ও আচ্ছা ন্যাশনালিটি কিছু কিছু বিষয় থাকে, তবে ন্যাশনালিটির বিষয়টা তুলনামূলক আমি যতগুলো বিজনেস কার্ড দেখছি এটাও কম থাকে। হ্যাঁ ন্যাশনালিটিও আনা যেতে পারে, জাতীয়তাও আনা যেতে পারে, যেমনটা ওই বললাম আর কি, এক এক কোম্পানি এক এক রকম। যেমন কোনো কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে ইমেজ নাই, কোনো কোম্পানি ইমেজ দিচ্ছে, এরকম অনেকটা হয়ে থাকে। হ্যাঁ ন্যাশনালিটিও থাকতে পারে, তবে
আইডি কার্ডগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাশনালিটি দেখিনি, বেশিরভাগ ক্ষেত্রে ন্যাশনালিটি দেখিনি। আচ্ছা, যাই হোক, আপনাদের ক্লাস শেষ করতে উঠতে আপনাদের আগের ব্যাচের আরেকজন মেসেজ করছেন, আই থিঙ্ক স্ক্রিন শেয়ার করা আছে, তাই না? আমার কি স্ক্রিন শেয়ার করা আছে? আছে। যাই হোক, আমি কিন্তু জানি না, আপনাদের ক্লাসের মধ্যে কিন্তু মেসেজ দিছে। সামাদ শাহ ভাইও কিন্তু করছেন, আপনাদের এখনো জানায়নি। কারণ উনি কিছুক্ষণ আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কভার একটা $10 কাজ করছেন, ওকে, উইথ 5 স্টার রিভিউ। সেক্ষেত্রে আর এদিক থেকে আপনাদের ব্যাচের ক্ষেত্রে কতদিন ফাইবার এখন দেখাইছি, আই থিঙ্ক ঠিক মতো আপনারা মেনটেন্যান্স করলে আপনারাও এই কাজটা করতে পারতেন। জাস্ট ওনাকে আমি থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন দিয়ে দিই। এটা কিসের দিক ভাই? সোশ্যাল মিডিয়া ডিজাইন ভাই। আমরা তো সোশ্যাল মিডিয়া শিখানি। সোশ্যাল মিডিয়া ভাই ওনাদের তো 100 ক্লাস হয়ে গেছে, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া ছাড়াও 60টা গিগ দেওয়ারও অনেক টপিক আপনাদের কাছে আছে। বিজনেস কার্ড আছে, প্লেয়ার ডিজাইন আছে, হেয়ার মাস্কিং আছে। যাই হোক, আমাদের ভাই ধৈর্যশীল, আমরা যত ধৈর্য দেবো। হেয়ার মাস্কিং নাকি আলাদা গিগ দেওয়া যায়? হেয়ার মাস্কিং দিয়েছি ভাই, অ্যাভেলেবল গিগ আছে, হেয়ার মাস্কিং নিয়ে অ্যাভেলেবল গিগ আছে। আমি বলছি আলাদা কোনো গিগ দেওয়া যায় না, আমাদের ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যেতে পারে ভাই, হেয়ার মাস্কিং নিয়ে আলাদা দেওয়া যেতে পারে। যাই হোক, উনি হয়তো কোনো লিখতেছেন। ক্লাসের মধ্যে যেহেতু উনি একটা ভালো খবর দিলেন, এটা আর কি আপনাদের সরাসরি দেখানোর কারণ হচ্ছে কি, যেন আপনারা ইন্সপিরেশন হন। আর সামাদ সাহেব ভাই কি আছেন? আচ্ছা, উনিও কিন্তু কাজ করছেন, আপনাদের সবাইকে বলেননি যদিও, তবে গ্রাফিক্স এর করেননি। সামাদ সাহেব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, পরেরটাতে আসি। ভাই গ্রাফিক ডিজাইনের কাজ করতে, হ্যাঁ, ওয়েব ডিজাইনের কাজ করছেন তিনি, তবে ফাইবার থেকেও যিনি ওয়েব ডিজাইনের কাজ করছেন, ওয়েব ডিজাইনের কিছু কিছু ক্ষেত্রে আছে, এরপরে ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও কিছু কিছু বিষয়গুলো আছে। এখন যেহেতু গ্রাফিক্সের, যেমন উনি ভাই যেটা বললেন আর কি, যে ট্রিক্স টপিকগুলো কিভাবে কি টাইটেলটা বা কিওয়ার্ডগুলো মেইনটেনেন্স করা যেতে পারে, সেই বিষয়গুলো ফলো করে আপনারা করতে পারেন, সেক্ষেত্রে দ্রুত অর্ডার পেতে অবশ্যই অনেক সাহায্য হবে, দ্রুত অর্ডার পাওয়ার জন্য। তবে একটা গিগ তৈরি করতে অবশ্যই একটু সময় নেবেন, গিগ তৈরি করতে অবশ্যই সময় নেবেন। আর বায়ার রিকোয়েস্ট কি পাঠাচ্ছেন অপু ভাই আপনি? ভাই মাঝে মাঝে পাঠাচ্ছি, বায়ার রিকোয়েস্ট আমার লেট। হ্যাঁ, আমি টাইপিং করতে করতে দেখা যায় যে শুরু করি, আমাদের একটা হয়ে যায় টাইপিং করতে করতে। আচ্ছা ঠিক আছে, প্রয়োজনে আপনি সিমিলার টেমপ্লেট বেস টাইপ করে রাখবেন, যে ব্যাকগ্রাউন্ড রিফার গুলো কি ধরনের হয়, যেন কপি পেস্ট করে দেওয়া যায়। সবসময় কপি পেস্ট করবেন না, বা হালকা একটু পরিবর্তন করে টেক্সট ফাইলের মধ্যে বা ওয়ার্ড ফাইলের মধ্যে সেভ করে রাখলেন, সবার আগে পাঠানোর চেষ্টা করবেন, সব সময় অ্যাক্টিভ থাকবেন। আমার ক্ষেত্রে যখন 17 সালের দিকে, আমি যখন একবারে আমার প্রোফাইল নতুন ছিল, সব সময় একটু পর পর রিলোড দিতাম, যে যখনই কাজ আসবে সাথে সাথে বাই রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে, যেন সবার আগে পাঠানো যায়। এই জন্য এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর যিনি আমাকে মেসেজ করলেন, উনি ওনার আগের অর্ডার এই বাই রিকোয়েস্টের মধ্যেই পাইছিল, বাই রিকোয়েস্টের মাধ্যমে। ওকে, ঠিক আছে, ক্লাসে আমি দিচ্ছি ভাই। হ্যাঁ, তাহলে তুমি দুধ করে ফেলবে এটা, কেন আপনি নাম করা ছিল কয়েকটা। ওকে, আচ্ছা আমি জানতাম না যে আপনি বলেননি, আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আচ্ছা, হেয়ার মাস্কিং, আচ্ছা ফাইবার সম্পর্কে যেহেতু দেখাইছি, আমি ছাড়াও সবাই নিজ থেকে রিসার্চ করে দেখবেন যে কোন টপিকের বর্তমান গিগ কম আছে, যে কোনটা নিয়ে হেয়ার মাস্কিং যে টপিকগুলো আছে এটা নিয়েও দেখা যেতে পারে। ওকে, ঠিক আছে, ক্লাসে ব্যাক আসি। তাহলে আমাদের বিজনেস কার্ডের জন্য এই বিষয়গুলো রাখতেছে, ন্যাশনালিটিও থাকতে পারে, সাইজের বিষয়টা আছে। আমরা এখন বিজনেস কার্ডের জন্য এখানে একটা সাইজ তৈরি করব, এবং একটা বিজনেস কার্ড দিয়ে এর আগের বার শেপ দিয়ে কেটে কেটে তৈরি করছিলাম, আর এখানে আমি চেষ্টা করব প্যান টুল দিয়ে শেপ তৈরি করার, প্যান টুল দিয়ে শেপ তৈরি করার। আমি আসি, যেহেতু আমরা প্রিন্ট করব, এটা সাধারণত আইডি কার্ড কি হয়, প্রিন্টের জন্য প্রিন্ট করা হয়, কিন্তু আপনাকে মাস কি বুঝতে পারিনি ভাই, মাস ওকে শর্টকাট। তাহলে আইডি কার্ডের জন্য, আইডি কার্ড যেহেতু প্রিন্ট হয় সেহেতু কালার মোড কিন্তু সিএমওয়াই কে হবে, কিন্তু আপনি যদি ফ্রি পিক মার্কেট প্লেসকে টার্গেট করেন, কিংবা আপনি যদি পিএনজি ট্রি মার্কেট প্লেসকে টার্গেট করেন, সেই মার্কেট প্লেসগুলো চায় যে 8 জিবি কালার মোডে নিতে। আমি ধরে নিলাম শুরুর দিকে আমরা পিএনজি ট্রি মার্কেট প্লেসকে টার্গেট করতেছি। আর যদি ফাইবারের ক্ষেত্রে কোনো বাইরের ক্ষেত্রে আপনি আইডি কার্ড তৈরি করতেছেন,
সেক্ষেত্রে আপনি CMYK তে করবেন। এবং আপনি যদি এই কাজটাই আপনি ফটোশপে করেন তাহলে আপনার যাই থাকুক না কেন অবশ্যই CMYK কালার মোড। এক্ষেত্রে কাজ শুরু করার আগে কি কালার মোড হবে বা কি করব এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আসি, আমি ওয়েব থেকে নিচ্ছি, কেননা আমি RGB কালার মোড নিব। প্রিন্ট থেকেও নিতে পারেন, কিন্তু এখানে অলরেডি ওয়েবের কালার মোডগুলো দেওয়া থাকে। যেহেতু ইঞ্চিতে হয় এই জন্য এটা ইঞ্চিতে করলাম। আর আইডি কার্ডের ওয়াইড হচ্ছে 2.13 ইন্টু 3.39, এটা হবে ইঞ্চিতে 3.39 ইঞ্চিতে এভাবেই রাখতে যাচ্ছি। ব্লিড সাধারণত এটা জিনিস মনে রাখবেন, যতগুলো প্রিন্ট আইটেম হয় সবগুলারই প্রায় 0.125 ব্লিড হয়। যত প্রিন্ট আইটেম হতে পারে, সেটা ক্যালেন্ডার হতে পারে, আপনার ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, সবগুলারই। তাহলে এটারও হবে 0.125, একই রকম ব্লিড হয়। কালার মোড থাকতেছে RGB। যদি সরাসরি এদিকে ক্লায়েন্টের কাজ করেন তাহলে হবে CMYK। আর এখানে ইফেক্ট এটা 150 কিংবা 300 রাখতে পারেন। মার্কেট প্লেসের ক্ষেত্রে 150 কিংবা 300 চাই, আমি 150 রাখতেছি। এরপর এটা ক্রিয়েট, তো আইডি কার্ডের একটা সাইজ চলে আসছে। তারপরে এটা আমরা ব্লিড নিয়ে নিই বিজনেস কার্ডেরই মতো। এখান থেকে চাইলে এখান থেকেও নেওয়া যেতে পারে, এখান থেকে নেওয়া যেতে পারে। আমি বাইরে থেকে নিচ্ছি একবারে সাইজটা, এখান থেকে ইন্টারসেক্ট থেকে এখানে লাস্ট ইন্টারসেক্ট। তারপরে এটাতে স্ট্রোক কালার দেওয়া আছে। শর্টকাটে আমরা স্ট্রোক কালার কিভাবে অফ করব। আপনি যদি এক্স বাটন চাপেন তাহলে এটার সিলেক্টটা চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে আমার কোন কালারটা সিলেক্ট আছে বলেন দেখি, রেড কালার না ফরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা না তো, ফিল কালার হোয়াইটটা। হ্যাঁ, হোয়াইট কালারটা আছে। আমি যদি কিবোর্ড থেকে এক্স বাটন চাপি তাহলে কিন্তু এটা উল্টা হয়ে যাবে। এবার দেখেন উপরে আছে ব্ল্যাক কালার, তার মানে আমার ব্ল্যাক কালার সিলেক্ট করব। আর যদি আপনি শিফটের পাশে স্ল্যাশ বাটনটা চাপেন তাহলে এটা অফ হয়ে গেল। তাহলে এই শর্টকাটগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে তুলনামূলক অনেক দ্রুত কাজ করা যেতে পারে। আমি এটার স্ট্রোক কালারটা অফ করে ফেললাম। এবার আমরা এখান থেকে শেপ জোন নিব। আচ্ছা, আমি নাম ধরে বলতেছি। আচ্ছা আচ্ছা থাক, আজকে নাম ধরে না বলি। এটাকে আমরা এখন অফসেট করব। তাহলে এটাকে সিলেক্ট করলাম। উপর থেকে আপনি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকেও যেতে পারেন। এটা সরাসরি এখানে কোনো শর্টকাট লেখা হয়নি। আর যারা 19 ভার্সন ব্যবহার করতেছেন, 18 ভার্সনও এই অপশনটা নেই, এরা এখানে একটা প্রপার্টিস অপশন পাবেন। যারা 19 ভার্সন ব্যবহার করতেছেন, 15, 17 ওনাদের ক্ষেত্রে এই আপডেটটা নেই। এখানে আপনি আমার এটা সিলেক্ট করলে এখন দেখেন আর্টবোর্ড বা অপশনগুলো আলাদা। যখনই এই শেপে সিলেক্ট করতেছি তখন কিন্তু অপশনগুলো আরেক রকম হয়ে যাচ্ছে। এই 19 ভার্সনে এই আপডেটটা নিয়ে আসছে। সাধারণত যেই অবজেক্টে আমরা যেই কাজগুলো করে থাকি ওই অপশনগুলো অটোমেটিক্যালি এই পাশে সাজেস্টে চলে আসে, অটোমেটিক্যালি ভাবেই চলে আসে। যেমন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর আমরা সাধারণত অফসেট ব্যবহার করি। এই যে কুইক অ্যাকশনে লেখা আসে অফসেট পাথ, এখান থেকেও করা যেতে পারে, যেখান থেকে ইচ্ছা আপনি করেন। সিলেক্ট করলাম অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এটা প্রিভিউ অন করলাম। যেহেতু ভিতরের দিকে হবে মাইনাস। আর সেভ জোন যে আপনাকে নির্দিষ্ট করে নিতেই হবে এমনটা কিন্তু নাই। যেমন ব্লিডের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলা হচ্ছে 0.125, কিন্তু সেভ জোন যে নির্দিষ্ট করে নিতেই হবে এমনটা না। এটার ক্ষেত্রে আপনি 0.5ও নেওয়া যেতে পারে। 0.5 নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন কোনটা? আচ্ছা, এই যে সাইড থেকে যেটা আছে আপনার কর্নার বেস হবে না, রাউন্ড হবে না, বিভেল হবে, কর্নারগুলো কেটে দেওয়া থাকবে, এটাই। আর কর্নার কয়টা থাকবে এটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এদিকে তবে অফসেট পেজ সাধারণত আমরা প্রিন্টের জন্য এতটুকুই ব্যবহার করে থাকি, এগুলো ততটা এদিকে ব্যবহার হয় না। আমরা যেমনটা স্টকের ক্ষেত্রে কাজগুলো করছিলাম কর্নারগুলো, সেগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আপনি এদিক থেকে ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি আসি 0.5, এটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি যদি 0.25 আসি, প্রিভিউ অন অফ করলাম, এটা আবার দেখেন অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে 0.3 দিই, 0.3 অফ করলাম, অন করলাম। আমার মনে হচ্ছে এটা পারফেক্ট আছে। তবে তার মানে হচ্ছে ট্রিম লাইনটা যে আপনাকে নির্দিষ্ট একটা সাইজ আছে এমনটা কিন্তু না। যেমন আমরা ফ্লায়ারের ক্ষেত্রে 0.25 নিতাম, 0.5ও নেওয়া যেতে পারে এমনটা বলছিলাম। এটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে 0.3টা পারফেক্ট। এখান থেকে 0.3 নিলাম, এরপরে ওকে। এটাও কিন্তু একটা শেপ। এটাকেও রাইট বাটন ক্লিক করে রাইট বাটন মেক গাইড, এটা আমার গাইড তৈরি হয়ে গেল। এটা আমি এখন লক করতেছি Ctrl+2 দিয়ে, আর গাইডকেও লক করে দিই। গাইড অলরেডি লক আছে। তাহলে এই কাজটা কি আমরা ফটোশপে ওভারঅল করতে পারবো না ফটোশপে করে দেখাবো?
যাকে ইলাস্ট্রেটরে ভালো লাগে ইলাস্ট্রেটর ডিজাইন করবেন, যাকে ফটোশপে ভালো লাগে তিনি ফটোশপে ডিজাইন করবেন। এটা কি এমন ভাবে আমরা ফটোশপে তৈরি করতে পারবো? পারবো স্যার, আমি অলরেডি কন্টেস্ট করেছি। ওকে ওকে ভাই আপনি দেখে ফেলুন, আমার মনে হচ্ছে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ফটোশপের ক্ষেত্রে দেখাচ্ছি। ফটোশপে যে আপনি কি আমরা কিন্তু দুইবার নিতে পারবো, এখানে কিন্তু আমরা একবার নিয়েছি, একবার নিয়ে আমরা হ্যাঁ আচ্ছা ফটোশপে আসি। এর পরবর্তীতে যে যে ডিজাইনগুলো আছে আপনার, যে আমি যদি হোমওয়ার্ক দিই, আপনার যদি মনে হয় যে আপনি ফটোশপে ভালো পারবেন তাহলে আপনি ফটোশপে করবেন, যদি মনে হয় যে আপনি ইলাস্ট্রেটরে ভালো পারবেন তাহলে ইলাস্ট্রেটরে করবেন। তাহলে ফটোশপে আসি। ফটোশপের ক্ষেত্রে আমরা জানি বিজনেস কার্ডের আইডি কার্ডের যে সাইজ 2.13 ইনটু হচ্ছে 3.39। আমি সরাসরি মেইন যেটা প্রিন্ট সাইজ সেটাই নিচ্ছি, তাহলে ফাইল নিউ, এখান থেকে হচ্ছে ইঞ্চিতে মেইন প্রিন্ট সাইজটা নিচ্ছি 2.13 আর এটা হচ্ছে 3.39, এটা হচ্ছে মেইন প্রিন্ট সাইজ। রেজুলেশন হচ্ছে 300। ফটোশপের ক্ষেত্রে RGB কালার রাখবো না, মাস্ট বি CMYK। এটা আপনার PNG ট্রি হোক আর পিক বেস্ট হোক, যে কোনো মার্কেট প্লেস হোক, CMYK। তাহলে আমরা কিন্তু মেইন সাইজটা নিলাম। মেইন সাইজের এখানে রোলার দিয়ে এখানে রোলার নিয়ে নিই। আমি যেভাবে নিচ্ছি এভাবেও যে নিতে হবে এমনটা কোনো কথা নেই, আপনি অন্যভাবেও নিতে পারেন। এখানে একটা গাইড নিলাম, গাইড। আচ্ছা গাইডটা মনে হয় একটু উপরে উঠে গেছে, কি যায়নি। তারপরে এই পাশেও জুম করলে মনে হচ্ছে উপরে। হ্যাঁ ভাই, বেস্ট কি আপনার ফটোশপের ক্ষেত্রে মানে CMYK নেয় নাকি RGB লাগে? আচ্ছা পিক পেজটা সম্ভবত আপাতত আইডি কার্ড নিচ্ছে না ভাই, তবে পিক পেজের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে ফটোশপে আপনি PNG ট্রির জন্য করলেও হচ্ছে CMYK, PNG ফ্রি পিকের জন্য করলে CMYK, যে কোনো মার্কেট প্লেসের জন্যই করেন CMYK। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিছু কিছু মার্কেট প্লেস আপনার RGB তে চায়, তখন ওই মার্কেট প্লেসের কন্ডিশনস এন্ড কন্ডিশনে যেতে হবে তারা কি কি শর্ত চাচ্ছে। এখন আমরা প্রথমত এটার মাইনাস করে ফেলি, এটাকে আমরা, আচ্ছা জুম ইন জুম আউট করতে আমাদের সমস্যা হচ্ছে, এটাকে আমরা মাইনাস করে ফেলবো। বর্তমানে আমরা আছি মেইন প্রিন্ট সাইজের, সেক্ষেত্রে এটাকে আমরা এখন যদি মাইনাস করি তাহলে ইমেজ ফটোশপ ওপেনের পর কিছুটা সময় নেয়। ইমেজ ক্যানভাস সাইজ এখানে হচ্ছে ইঞ্চিতে আছে, আমরা -0.25 করা যেতে পারে কিংবা 20 করতে পারেন, এটা এদিক থেকে নির্দিষ্ট ততটা না। আচ্ছা আমি দেখি 20 করে কতটা হচ্ছে। 0. মাইনাস রাখি যেহেতু বিয়োগ করব আমরা, একটু ওয়েট করি, ফটোশপ একটু সময় নেই। ওকে, ফটোশপ এখনো পুরোটা লোড নেয়নি, কয়েক সেকেন্ড সময় নিলে ক্লিয়ার হয়ে যাবে। কপি, ওকে আচ্ছা ঠিক আছে এটাও চলবে। তো -0.25 নিলাম, এখানে মার্ক করলাম, এখানে মার্ক, এই পাশ থেকে এইটা, এটা। এবার আমরা ওভারঅল এটার সাথে ব্লিডও নিয়ে নিব, ইমেজ ক্যানভাস সাইজ, আমার মেইন সাইজ যেটা, হ্যাঁ বলেন। হ্যাঁ 0.25 ব্লিড দেওয়া লাগবে, ব্লিডের হচ্ছে ওটাই নির্দিষ্ট একটা সাইজ, যতগুলো বড় বড় ডিজাইনগুলোর ক্ষেত্রে বলছে ওইটাই। আর সেভ জোনটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তাহলে আমরা ওভারঅল ব্লিডের একটা তৈরি করি, আমাদের যে মেইন সাইজ ছিল এটা শুধু 0.25 যোগ দিয়ে দিই, তাহলে একবারে নিতে পারতেছি আমরা। ক্যালকুলেটর নিলাম, আমার মেইন যেটা হাইট ছিল সেটা ছিল 2.13 যোগ, তাহলে হচ্ছে আমরা ডবল করে দুইটা কিন্তু কমাইছি, 0.25 দুইটা করে বাড়বে, অর্থাৎ সেভ জোনের 0.25 কিন্তু আমরা কমাই নিয়েছিলাম, 0.25 সেভ জোনের আমরা কমাই নিয়েছি। হ্যাঁ 0.5 হবে, থ্যাংক ইউ, আমি এটাই বলতে যাচ্ছিলাম, প্লাস 0.5, তাহলে এটা কত হচ্ছে 2.63, এখানে হবে 2.63, আর প্লাসে হবে, আর আরেকটা ছিল 3.39 যোগ 0.5, এটা হচ্ছে 3.89, এখানে আসে 3.89। ওকে পারফেক্ট। আচ্ছা অনেক বেশি হয়ে গেছে, কোনো এক জায়গায় মিসিং করছি হয়তো, আবার আসি।
আর শুধু 0.5 হবে। ও সরি, হ্যাঁ 0.5, আমি তো ওটার সঙ্গে দিয়েছিলাম, সরি প্লিজ। 0.5 দুটা মিলে যোগ করে হবে 0.5। আমি কোথায় আছি? ইমেজ সাইজে যেতে হবে, ক্যানভাস সাইজে। 0. কেন 5 হয়েছে সবাই কি বুঝতে পারছেন? কেন 0.5 বাড়াচ্ছি এখানে? হ্যাঁ দুটা যোগ করে, তাহলে এই যে আমার আইডি কার্ডের সাইজ চলে আসছে। আর পরবর্তীতে আমরা যেভাবে বিজনেস কার্ডের জন্য সাইজগুলো সাজাতাম হুবহু এটাই। এখন এখানে আমরা, তবে এখানে আপনার আলাদাভাবে ওই যে 3টা নিতে হতো বিজনেস কার্ডের জন্য, এগুলো নেওয়ার প্রয়োজন নেই। এখানে একটা নিচ্ছি, পাশ থেকে এটা, যার যেখানে ভালো লাগবে সেখানেই করবেন। এটা আমি, এটাই থাক, আগের ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আমি এটাকে জাস্ট আরেকটা কপি করে নিচ্ছি, এটাকে আরেকটা, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে শুধু গ্রিড। ওই ডাই কার্ড এগুলোর প্রয়োজন নেই। BACKGROUND ব্যাকগ্রাউন্ড, এটা একটা গ্রুপ, এটার ক্ষেত্রে BLEED, গ্রিডের কালারটা আলাদা করে দিচ্ছি। আর এটা আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার, এক্সক্লুড ওভারল্যাপিং, এই পাশ থেকে যেটা আমার ব্লিডের অংশ বাকি বাদ এগুলো সব কেটে দিলাম। আর এটার ব্লিডের কালারটা আপাতত আলাদা যে কোনো একটা কালার রেখে দিই। আর এটা হবে ব্লিড গ্রুপ BLEED। এতটুকু করলে এনাফ। এখন আপনি ডিজাইন করার জন্য প্রস্তুত, ঠিক আছে? আর তুলনামূলক এটা জিনিস বলে দিই, তুলনামূলক ফটোশপের ইলাস্ট্রেটরের তুলনায় এই কাজগুলো, ফটোশপের গুলো কিন্তু বিক্রি বেশি। যদি শেপ ক্রিয়েট করতে অসুবিধা হয় সেক্ষেত্রে ইলাস্ট্রেটর থেকে শেপ ক্রিয়েট করে ফটোশপে খুব সহজেই নিয়ে আসা যায়, ফটোশপে খুব সহজেই নিয়ে আসা যেতে পারে। স্যার ওইটা একবার দেখাবেন। আচ্ছা ওইটা অনেকবার দেখাইছি, আজকেও দেখাই দেবো, নেন আমি এই ফটোশপটা ক্লোজ করতেছি না। আর এদিক থেকে ব্যাকগ্রাউন্ড বা লোক যেভাবে আমরা লেয়ারগুলো সাজাই ঠিক হুবহু ওইভাবেই। আর আমি ডিজাইনটা করব ইলাস্ট্রেটরে। এবার আমরা একটা ডিজাইন গ্রাফিক রিভার থেকে দেখি। বরাবরই আপনাদের গ্রাফিক রিভারে ডিজাইনগুলো আমরা শুরু থেকে করে আসতেছি। গ্রাফিক রিভারতে আমি কপি করতেছি, আমি ট্রাই করতেছি ওখান থেকে একটা বের করার। তাহলে এখান থেকে আমি সার্চ করি আইডি কার্ড, আইডি কার্ড লিখে সার্চ করলাম। তো এখানে স্ট্যান্ডার্ড বিভিন্ন ধরনের আইডি কার্ড পেয়ে যাবেন, যেমন এই আইডি কার্ডটা নিলাম বা এই আইডি কার্ড, এটা নেই, এটা ওপেন করি। ঠিক অনেকটা ওইটার মধ্যে কালার ভেরিয়েশনের আইডিয়া আনার চেষ্টা করব। যেমন এখানে আইডি কার্ডটা আনলাম, এটার যদি আপনি ওভারঅল দেখেন যেমনটা বললাম 2.13, 3.39, এখানে ওই সাইজটা কিন্তু নেওয়া হয়েছে। ফটোশপে করছেন কি ফন্ট ব্যবহার করছেন যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দিছে। তাহলে ফন্ট পার্ট এবং ব্যাক পার্ট, যেমন এখানে আইডি কার্ড গ্রাফিক্স নেওয়া হয়েছে, এটা আমি ওভারঅল কন্ট্রোলটার এক্স দিয়ে আইডি কার্ডের ছবিটা এখানে কপি নিলাম, স্ক্রিনশট নিয়ে কপি করলাম, দ্রুত করার বুদ্ধি, জাস্ট পেস্ট। অত ডাউনলোড করার আমাদের সময় আছে এমন একটা স্ক্রিনশট নিয়ে সরাসরি এখানে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমরা যেহেতু বাইরেও দেখতে পাচ্ছি কি কি ইনফরমেশন লাগে, আমি সহজেই দেখতে পাচ্ছি। আর ব্যাক পার্টের জন্য ব্যাক পার্টেরটা আমরা একটু পরে নিয়ে আসি, বা চাইলে আমরা ব্যাক পার্টে কি কি ইনফরমেশন থাকে ওইটাও আপাতত নিয়ে আসি, একবারে নিয়ে আসলেও হয়। আচ্ছা ব্যাক পার্টে কি কি ইনফরমেশন থাকে আরো সহজে দেখার জন্য কপি, এটা হচ্ছে এখানে পেস্ট। আর ব্যাক পার্টের ইনফরমেশনটা এটা এই পাশে রাখি, আবার দুটাকে লক করে রাখি, এটাকে সিলেক্ট করে শিফট চেপে কন্ট্রোল দিয়ে লক। তাহলে প্রথমত আমরা ফ্রন্ট পার্টের ডিজাইনটা শুরু করি। আর এতদিন শেপ কেটে ডিজাইন করছিলাম, এবার চেষ্টা করি যে প্যান টুল দিয়ে শেপ তৈরি করাটা কিভাবে দ্রুততার সাথে পারফেক্টনেসটা আনা যেতে পারে প্যান টুলের মাধ্যমে। আমি চাচ্ছি যে উপরের দিকে আমার লোগোটা থাকবে ওটা একটা শেপের মধ্যে, মধ্যখানে ইমেজ আইকন, আর নিচের দিকে ফুটারে আর একটা বারকোড সহ ডিজাইন দিয়ে দিব, বারকোড সহ ডিজাইন দিয়ে দিব। তাহলে আসি প্যান টুলে আসলাম, এখান থেকে প্যান টুল নিলাম, কালারটা আপাতত বোঝার সুবিধার্থে যে কোনো একটা কালার নিয়ে নিই, তাহলে বুঝতে পারি, প্রয়োজন হয় পরে আমরা কালারটা আপডেট করতেছি। তাহলে এখান থেকে আমি শুরু করি, ঠিক এখানে লাইন বরাবর আমি একটা শেপ নিলাম, হালকা করে এখানে টানলাম গাইড বরাবর। তারপর এখান থেকে আরেকটু বাড়াচ্ছি নিচ্ছি, কোন জিনিসটা মেইনলি লক্ষ্য রাখা যেতে পারে। তো দেখেন এখানকার যে ডিরেকশন হ্যান্ডেল এটা কিন্তু আমি সমান করে নিছি, যদি এভাবে একটু বাঁকাই ততটা পারফেক্ট আসে না, সমান করে নিলাম। আর এপাশ থেকে এটা এপাশে ঘুরিয়ে নিচ্ছি, যতটা আপনি ঘুরাইতে যাচ্ছেন, বা সাইড থেকে এই ডিরেকশন অনেক বেশি চলে গেছে, ব্যাক যাচ্ছি, এই ডিরেকশন হ্যান্ডেল আর এই ডিরেকশন হ্যান্ডেল দুটোই সমান করার চেষ্টা করবেন, তাহলে ডিজাইনগুলো তুলনামূলক বেশি ভালো হয়। এই ডিরেকশন হ্যান্ডেল আর এটা, আচ্ছা আর একটু ভিতর থেকে নিলে মানে বেশি ভালো হবে মনে হচ্ছে।
এটা আরেকটা নিলাম, এখান থেকে এটা, আর এখান থেকে এটা। এই হ্যান্ডেল তুলনামূলক মিলাইলে তুলনামূলক ডিজাইনগুলো বেশি ভালো হয়। এপাশে 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 মিলাই দিলাম। তো এখানে একটা কিন্তু আমরা মিলানো কি হয়েছে, প্যান টুলে আসি মিলে নিই, এই পয়েন্টার আর এই পয়েন্টার মিলাই দিচ্ছি। আচ্ছা, একটা শেপ তৈরি করে ফেললাম। ঠিক পিছনের শেপগুলো যেটা আমাদের প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিই। এটা কার সঙ্গে করব, ব্যাকগ্রাউন্ডের সাথে। ব্যাকগ্রাউন্ডকে আনলক করে নিচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড আর এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, শিফট এম শর্টকাট, এখান থেকে এটা ডিলিট। তাহলে এখানে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। শেপটা ততটা আমারই পছন্দ হচ্ছে না, আরেকবার ট্রাই করি। একটা বৃত্ত নিয়ে একটা রাউন্ড নিয়ে করে বৃত্ত আর একটা রেক্টেঙ্গল নিয়ে করে বুঝতে পারছি, আসলে প্যান টুল দিয়েই করতে যাচ্ছি আমি, দেখি তাও কতটুকু করতে পারি। বৃত্ত রাউন্ড করা যাবে, কিন্তু প্যান টুলটাই আসলে দেখা যাচ্ছে। ওকে, আগের থেকে এটা ভালো হয়েছে, আগের থেকে তুলনামূলক ভালো আছে। আচ্ছা, নিলাম, শেপ হয়ে গেছে। বাইরে তো দেখালাম না, এখানে আমি যদি জুম করে আপনাদের দেখাই, এখানে রাউন্ডের বিষয়টা দেখেন, একটা স্মুথ রাউন্ড নিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা এটা আর শেপ বিল্ডার টুল দিয়ে দ্রুত হচ্ছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়নি, এই জন্য পুরোটাতে মাইনাস আসছে। এই জন্য ব্যাকগ্রাউন্ড আনলক করে নিই, অবজেক্ট আনলক অল, বা এখান থেকে ভাই যেটা বলবো নিচ থেকেও নিতে পারেন। এটা এটা শেপ বিল্ডার টুল দিয়ে বাইরে থেকে এটা মাইনাস, আগের থেকে একটু হলো যথেষ্ট ভালো হয়েছে। এবং এটা যদি জুম করে দেখেন একটা স্মুথনেস কিন্তু আছে। আমি কোথায় অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক দিছি, কোথায় দিছি কিন্তু ততটা বুঝতে পারবেন না, যে এখানে ক্লিক করে আসলে একটা স্মুথনেস নিয়ে আসা হয়েছে। আর এটার ক্ষেত্রে আমি চাচ্ছি যে এখানে আমি লোগো বসাবো, ব্ল্যাক কালারের মধ্যে লাইট কালারের লোগোটা ভালো লাগবে, এই জন্য কালার মোড থেকে যে কোনো একটা থেকে কালার নিয়ে আসা যেতে পারে। কিছু কালার যেগুলো ভালো লাগে বুকমার্ক করা আছে আমার, কালার ওকে টু, কিংবা আমি এর আগে যে কালারগুলো নিয়েছি সেগুলো করে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা একটা পারফেক্ট কালার, এটা কপি করলাম, এটার মধ্যে এই কালারটা দিই। এটা টেক্সট কিংবা ওইটার উপর লোগো বসানোর জন্য একটা পারফেক্ট কালার মনে হয়। ওকে, এখানে এই কালারটা আমি দিয়ে দিলাম। এবার জাস্ট এটাকে ধরলাম, কন্ট্রোল সি, পিছন দিকে পেস্ট করব, কন্ট্রোল বি। এটা কালারটা আমি আলাদা একটা করে নিচ্ছি, না হলে কি সরলো না এটা বুঝতে পারবো না। এবার হালকা নিচের দিকে দিয়ে দিচ্ছি, তাহলে এখানে একটা লাইন বের হয়ে গেছে। এই বিজনেস কার্ড থেকে কালার পিক করি আমরা, আই দিয়ে প্রথমত আমি শিফট চেপে এখানে ক্লিক করলাম, তাহলে এই কালারটা এখানে চলে আসছে। দ্বিতীয়ত আসি, এটাকে আবার আরো একটা ডিজাইন আইডিয়া বের করি। এটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার কন্ট্রোল ভি দিয়ে পিছনে পেস্ট করলাম। এবার এই কালারটা আমরা এখান থেকে রেড কালার পিক করলাম, এটাকে ধরে আবার মুভ করে নিচের দিকে সিমিলার। আরো যদি সমান করতে চান, উপরেরটার সাথে যদি 3 বার অ্যারো কি প্রেস করেন, নিচেরটার সঙ্গে 3 বার অ্যারো কি প্রেস। এটাকে যে আরো স্টাইল করতে চাই, আর এটাকে আমরা উল্টাই নিই, ও চাপলাম, তারপর হচ্ছে ইন্টার, অর্থাৎ এটাকে আমি রিফ্লেক্ট করে নিচ্ছি। রিভিউ করে দেখি, আচ্ছা ভার্টিক্যাল মোডে রিফ্লেক্ট করে নেওয়া যেতে পারে। ওকে, তারপর এটাকে আমি মুভ করে এ পাশে যেমন আপনার ডিজাইন মনে হয় হিসেবে স্পেসিভাবে রাখতে পারেন। আমার মনে হচ্ছে এখানে রাখলে মোটামুটি অতটা খারাপ দেখাচ্ছে না। এখন তো ডিজাইনটা অনেকটা নিজের উপর নির্ভর করবে, বা শেপ রাখার বিষয়টা। এখন এক্সট্রা যে বাইরের শেপ আছে, তাহলে এটা আর এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট, তাহলে আমার বাইরে থেকে এক্সট্রা কোনো শেপ আর নেই। আর এখানে আমরা একটা অলরেডি ডিজাইন তৈরি করে ফেলছি। তাহলে আমি যেটা আইডিয়া করলাম, এখানে থাকবে আমার লোগো, আর এখানে হচ্ছে বিজনেস, যার নামে বিজনেস কার্ডটা, সরি যার নামে আইডি কার্ডটা তৈরি করা হচ্ছে। তাহলে এটা রাউন্ড হবে, এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নিলাম। এটার কালার থাকবে হোয়াইটের মধ্যে গ্রে কালারটা রাখি, এই যে এই কালারটা, এটা এখানে নিলাম, কন্ট্রোল সি উপরের দিকে পেস্ট করব, কন্ট্রোল এফ। এই কত দ্রুত করা যাচ্ছে এটার জন্য, এটা যে কোনো একটা কালার রাখি এখানে একটা, ঠিক এই রাউন্ডেড কালারটা খুব ভালো লাগে, আমরা এখানে একটা রাউন্ডেড শেপ রাখলাম। তারপরে নিচের দিকে যে নামগুলো হয় এটা রাখি, টেক্সট টুল, যেহেতু এটা মিডিল বরাবর হবে, এটা মিডিল লাইন, এখান থেকে এটা মিডিল লাইন, আর একটা ক্লিক করে টেক্সট, এই নামটা রাখি, জে ও এন এ টি এ এইচ এন, জনাব স্মিথ, এস এম আই টি এইচ স্মিথ, সবগুলো বড় হাতের করতে যাচ্ছে। আচ্ছা ইমন ভাই আছেন কি? আপনি আমাকে বলছেন যে টেক্সট গুলো কোথায় পাবেন, টেক্সট পরে কি খুঁজে পাইছিলেন উপরে? জি ভাই, আমি তো টেক্সটের কথা বলি নাই। আচ্ছা, কেউ একজন বলছিল যে টেক্সট নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমিও পাইনি প্রথমে।
এটা এখান থেকে টাইপ, টাইপ থেকে এই যে ক্যারেক্টার। আমি ভাই আপনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা। তাহলে এটা হচ্ছে উইন্ডো, উইন্ডোর জন্য টাইপ, টাইপ থেকে হচ্ছে ক্যারেক্টার। টেক্সটের যাবতীয় অপশনগুলো এখানে পেয়ে যাবেন। ক্যারেক্টার সবগুলো বড় হাতের করব, এই জন্য এখান থেকে সব বড় হাতের করে দিলাম। আর ফন্ট সাইজ, এটা মনস্টার ব্যবহার করতে যাচ্ছি। মনস্টার যেহেতু একটা খুব ভালো লাগে ফন্টটা, এমন সেরাট বোল্ড করি, যেহেতু হেডলাইন মনস্টার, এটাকে আর্টবোর্ডের সাথে মিডিল লাইন করি। তাহলে আসি অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন কই গেল, অ্যালাইন, এখান থেকে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড মিডিল লাইন। এটা তো ভাই মনে হয় কন্ট্রোল টি দিলে আসে। হ্যাঁ, কন্ট্রোল টি দিলেও আসে। আর কি একাধিক নিয়ম জেনে রাখাটা ভালো, একটা না স্মরণ থাকলে আরেকটা অ্যাপ্লাই করে ফেলবেন। ফন্ট সাইজ 11 দিই। আচ্ছা 11 10ও দেওয়া যেতে পারে, তবে 10 দেওয়া যেতে পারে। আর এটার কালারটা আমি উপরের এই কালারটা নিলাম, উপর থেকে এই কালারটা। ওকে, তারপরে এটা নিচ বরাবর দিয়ে দিলাম, আর অ্যালাইন হচ্ছে আর্টবোর্ড বরাবর, তাহলে মিডল লাইন হয়ে গেল। এবার এটার নিচের ডেজিগনেশনটা আসি, অল্টার চেপে ধরে নিচের দিকে একটা কপি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, GRAPSIC, গ্রাফিক ডিজাইনার, DSIG অ্যান্ড ইয়ার। ফন্ট সাইজ অনেকে এখানে দেখছি আমি 5 ফন্ট সাইজও ব্যবহার করছে আইডি কার্ডের ক্ষেত্রে, তবে আমার পার্সোনালি মতামত 6 এর নিচে না যাবে, পার্সোনাল মতামত। তো অনেকে দেখছি 5 ফন্টও ব্যবহার করছেন তারা। এটা আমি দেখি মিডিয়াম, যদি মনে হয় যে 6 বা এদিক থেকে এটার নিচে না যাওয়ার, আর এটা অটোই থাকবে। আচ্ছা এটা আর একটু উপরের দিকে দিয়ে দিলাম দুটাকে। আচ্ছা ভাই আমার আপনার হ্যাঁ ফন্টের মধ্যে গেলে পরে মিডিয়াম মনসাইটের মধ্যে এগুলো আসে না ভাই, মিডিয়াম রেগুলার লাইট এগুলো আচ্ছা সবগুলো শো করে না, একটা মিসিং দেখা। আচ্ছা আমি যেটা দিছিলাম, কিংবা আপনি ওই ফন্ট ফ্যামিলি ডাউনলোড করবেন, আমাদের যেটা ফন্ট স্কয়ার, কিংবা ফন্ট স্কয়ার থেকে ডাউনলোড করবেন, গুগল থেকে ফন্ট স্কয়ার করে ভালো লাগে, ফন্ট ফ্যামিলি আকারে ডাউনলোড করবেন এবং প্রত্যেকটা ইনস্টল করতে হবে একসঙ্গে সবগুলো। ইলাস্ট্রেটরে কিভাবে ইনস্টল করব এটা তো জানি না, এক জায়গায় ফন্ট ইনস্টল করলে আপনার গোটা পিসিতে ইনস্টল হয়ে যাবে। এক জায়গায় ইনস্টল করলে ওটা ফটোশপও চলে আসবে, ইলাস্ট্রেটরও আসবে, মাইক্রোসফট ওয়ার্ডেও চলে যাবে, যত জায়গায় টাইপ করা যায় সফটওয়্যারে সব জায়গাতেই চলে যাবে একই রকম। আসলাম এবার নিচের দিকে, আইডি কার্ডের ক্ষেত্রে যেমন হচ্ছে ব্লাড গ্রুপ, যেমন এখানে ন্যাশনালিটি, বেশিরভাগের ক্ষেত্রে ন্যাশনালিটি থাকে না, আইডি রং, ব্লাড, তারপরে হচ্ছে আপনার ইমেল এবং বারকোড। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমি আপাতত লক রাখি। আমরা আইডি কার্ডের বিষয়টা অত না করে গ্রাফিক ডিজাইন থেকে কপি করে নিয়ে আসি। আর এটার অ্যালাইনটা কোন পাশ থেকে করলে পারফেক্ট হয়, মিডিল না লেফট না রাইট? আমার মনে হচ্ছে যে এটা লেফট করলে ভালো হয়, লেফটেই রাখলাম। এদিক থেকে এটা টেক্সট নিলাম, যদি মনে হয় যে টেক্সট ফন্ট ছোট হয়ে গেছে ছটাও রাখা যেতে পারে। তাহলে এটাই আসি প্রথমত আইডি নং, তাহলে আইডি নং, এরপরে জাস্ট একটা টেপ প্রেস করলাম, টেপ প্রেস করে সেমিক্লোন, এরপর আইডি নাম্বার দিয়ে দিই 0 1 2 3 4 5 6 7 8 9। আইডি কার্ড নাম্বার হলো ব্লাড BLOOD। আচ্ছা এগুলো যে ছোট হাতের এদিক থেকে আছে, আমরা সবগুলো ম্যানুয়াল ভাবেই করি। টেক্সট এর হয়ে গেল, এখান থেকে যেমন এই যে ক্যারেক্টার প্রপার্টিসে সবগুলো চলে আসতেছে, এটা হচ্ছে একদিক থেকে সুবিধা। আইডি রংটা IDNO ম্যানুয়াল হয়ে করলাম। আসি এবার হচ্ছে BLOOD ব্লাড, একটা হচ্ছে ট্যাব দিয়ে দিই O মাইনাস, এরপর হচ্ছে ফোন, কারো কি O মাইনাস আছে? PSONE ফোন, ফোন থেকে দিয়ে দিই ওকে, ও পজিটিভ অনেক আছে 0 0 1 2 3 4 5 6 7 8 9। ফোন নাম্বারও দিয়ে দিলাম, সামনে একটা প্লাস দিতে পারি, সাধারণ ফোন নাম্বার দিতে প্লাস হয়, প্লাস 0 0 কোড। তারপর হচ্ছে ইমেল EMAIL, ইমেল একটা ট্যাব দিলেই অটোমেটিক্যালি সে নিয়ে নেবে, ইওর mail@mail.com। ওকে পারফেক্ট। আমি এই পাশ থেকে অ্যালাইন করলাম, এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। তাহলে অ্যালাইনে আসলাম, এখান থেকে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে এটা হয়ে গেল মিডল লাইন, এখান থেকে এটা মিডল লাইন, নিচে আমরা এখানে বারকোড এবং ডিজাইন বসাবো, প্রয়োজন এটা উপর থেকে নিয়ে আসি। এখান থেকে আপনার ডানে বামে দুপাশ থেকে এখন সমান একটা অ্যালাইন, মিডলে এটা প্রত্যেকটার ক্ষেত্রে স্পেস দিই, এটার ক্ষেত্রে স্পেসটা দেওয়া হয়নি, এটার ক্ষেত্রে স্পেস দিয়ে দিলাম।
নিচের ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন আইডিয়া আসে এই ফাঁকাতে আমরা বারকোড রাখবো আর নিচের জন্য আরেকটা ডিজাইন। নিচের ডিজাইন আইডিয়া যেটা এখান থেকে পাত থেকে এই পাত পর্যন্ত নিয়ে নিলাম। এটার কালারটা আমরা এই কালারটা নিই, প্রথমে এই কালারটা নিলাম। আর একটা বৃত্ত নিয়ে নিই, অনেকটা যেহেতু বৃত্ত নিচ্ছে একটা, আর এটা একটা নিলাম। বৃত্তটাকে এটার কালারটা উপর থেকে একটা কালার রাখি আপাতত শুধু, তারপরে এটাকে অ্যালাইন করি। অ্যালাইনটা হচ্ছে আর্টবোর্ড মিডল লাইন, এই দুটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে মাইনাস। আর ডাইরেক্ট সিলেকশন ভাই আপনি তো এখানে অ্যালাইন করার সময় মানে আপনার আর্টবোর্ড এগুলো সিলেক্ট করেন, কিন্তু আমার ক্ষেত্রে ভাই সবগুলো অটো হয়ে যায়। অটো হয়ে যায়? আমার তো ভাই অটো হয় না। জি ভাই অটো সিলেক্ট করে। তাহলে অটো সিলেক্ট করে ইলাস্ট্রেটর জানে এমন ভাই অনেক লেজি, এজন্য অটো সিলেক্ট হয়ে যায় মনে হয়। না আমি হ্যাঁ ভাই আমার অটো সিলেক্ট হবে, আমি একবার সিলেক্ট করতে হয় না। আচ্ছা, কিন্তু আমার তো ভাই হয় না। তাহলে ইলাস্ট্রেটর কিভাবে বুঝলো যে এটা আমি মিডল লাইন করব? আমি তো সাইড লাইনও করতে পারি। না ভাই আমি আপনার যে সময় আর্টবোর্ডটা সিলেক্ট করি তখন ভাই আর্টবোর্ড মানে সিলেক্ট হয়ে যায় এই জায়গায়, তো আমি দেখছি ভাই। আচ্ছা ঠিক আছে, হলেই ভালো। ঠিক আছে, আপনি ট্রাই করে দেখেন। যাক, আমরা এটাকে রাউন্ড করে নিই, আমি সাইড থেকে এটাকে হালকা একটু রাউন্ড করে নিলাম। তাহলে এটা একটা হালকা মনে হচ্ছে বৃত্তটা বেশি বড় করে ফেলছি আমরা। বৃত্তটা ছোট করে দিই, বেশি বড় করার জন্য অতটা ভালো লাগতেছে না। ছোট করে নিলাম, এটা আর একটু উপরের দিকে দিচ্ছি। সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে, এখান থেকে এটা মাইনাস করলাম, এখান থেকে পয়েন্টারটা। আচ্ছা ভাই আপনার ইলাস্ট্রেটর কি ক্র্যাক ভার্সন নাকি টাকা দিয়ে কিনছেন? ভাই গরিব, টাকা দিয়ে কিনিনি ভাই, ক্র্যাক। ভাই ইমন ভাই ওনা টাকা দিয়ে কিনছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি, মাথা অটো হয়ে যায় তো এই জন্য। বুঝতে পারছি, এখানে একটু প্রবলেম করতেছে, কোনো একটা সিলেকশনে বা মিসিং গেছে, এই জন্য হতে পারে। আচ্ছা, প্রয়োজনে পুরোটা নিয়ে নি, মাঝে মাঝে কিছু মিসিং করে বা কিছু মিস্টেকের কারণে নিচ থেকেও দিতে হয়। এটা খুবই সিম্পল, পুরোটাই একবারে নিয়ে আবার করলে সমস্যা সলভ করা যেতে পারে। আমি জানতে চাচ্ছি উপর থেকে হালকা করে একটু ম্যাচিং করে নিচের দিকে আসবে। আমরা তো এটাকে নিচের দিকে নিলাম। একটা হচ্ছে বৃত্ত নিচ্ছি, এটার কালার একটা রাখলাম, দুটাকে নিলাম। এবার অ্যালাইন টু সিলেকশন দিই, তাহলে কইগুলো পাতে চলে গেছি। এখান থেকে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, তাহলে দুটার মধ্যে থেকে অ্যালাইনটা করবে, দুটার মধ্যে থেকে, যেহেতু আমি আর্টবোর্ডের সাথে করতেছি না। আর শেপ বিল্ডার দুটো সিলেক্ট করে শেপ বিল্ডার, এখান থেকে এটা মাইনাস, এই দুটো পয়েন্টার। আচ্ছা, রাউন্ড হচ্ছে না, কর্নার্স এখান থেকে যদি বাড়াই, আচ্ছা এখান থেকে নিচ্ছে, ওখান থেকে হচ্ছে না, কর্নার থেকে নিলাম। যাক, হালকা দুপাশ থেকে রাউন্ডেড করে নিলাম, এক জায়গায় না হলে আরেক জায়গায় তো অনায়াস হয়, দুপাশ থেকে হালকা রাউন্ড করে নিলাম। এটার দেখি এই কালারটাই রাখা যেতে পারে না রেড কালার ভালো লাগতে পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটাই আপাতত কালারটা ভালো লাগতেছে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল পি দিয়ে তারপর উপরের দিকে একটু নিয়ে নিলাম। রেড কালার যদি এভাবে ভালো মনে হয় রাখা যেতে পারে, নাহলে একটাও রাখা যেতে পারে। আর এখানে বারকোড আনবো, বারকোডটা আনতেছি আমরা একটু করি। ইমেজটা ক্লিপিং মাস্ক করি, তো প্রফেশনাল ইমেজ লিখে সার্চ করি, এখানে পিআরও প্রফেশনাল বা বিজনেসম্যান লিখে সার্চ করি, বিএস বিজনেসম্যান লিখে সার্চ করলাম, তাহলে অনেক প্রফেশনাল ইমেজ পাওয়া যায়। যে ইমেজটা আপনাকে দেখতে তো ভাই বিজনেসম্যানের মতো লাগে ভাই, আপনার যে ইমেজটা দিলেন। ও, আমারটা ইমেজটা তো ভাই হাসাই দিছে, দেখেন দেখেননি, আগের বার কিন্তু হাসিনি। জি ভাই, ব্যবসা সফল। আচ্ছা, এমনটাই। আচ্ছা, যে কোনো একটা হাস্যজ্জ্বল এমন একটা ছবি নেই যেটা ভালো মানাবে। ভাই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিন। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প পেইনি, এ তো ভাই হাসতেছে না, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আসলে মধ্যে এত বেশি রেজুলেশন কেন ভাই? অনেক বেশি রেজুলেশন। ডেস্কটপে নিচ্ছি,
এটা আর এগুলার ক্ষেত্রে সরাসরি সেভ করাটা না ভালো, এগুলার ক্ষেত্রে আবার প্লেস করাটাই ভালো। ফাইল, প্লেস, নিয়ে নিলাম। এটা ক্রস মানে এটা হচ্ছে আমার লিংক করা, আর এমবেড দিলাম। ওকে। তো এই যে ওয়াইড ভাই যেমন বললো, এটাকে আমরা ধরে এখান থেকে ট্রান্সপারেন্সির আইকন কোনটা, এটা অপাসিটি আমি কমিয়ে দিচ্ছি, এখান থেকে অপাসিটি কমিয়ে এটাকে যেমনটা করে বসানোর প্রয়োজন শিফট চেপে বসায় নিলাম। শিফট কি চাপিনি এমন কিছু, শিফট চেপে বসালাম। ফেসটা আপনি বরাবর যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু বরাবর দিয়ে দেন, দিয়ে দিলাম। আপাতত ইমেজকে আমি অপাসিটি ফুল করে এটাকে আমি হাইড করে দিচ্ছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড। আমরা জানি যে এটা হচ্ছে উপরে হবে শেপ, শেপকে একবারে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উপরের দিকে করে দিলাম। আর এখান থেকে অবজেক্ট থেকে আনহাইড করে দিই, কিংবা কন্ট্রোল শিফট 3 দিয়ে আনহাইড করে দিই। এখন এইটার শেপকে ধরলাম, ইমেজ ধরলাম, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক কিংবা কন্ট্রোল চেপে 7 ক্লিপিং মাস্ক অন হয়ে গেল। এখন যদি পরবর্তীতে আপনার ইমেজটা ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব, ইমেজটার উপর ডাবল ক্লিক, তাহলে ইমেজটা এখন আপনি চাইলে এখন আরো ছোট প্রয়োজন হলে ছোট করবেন, বড় প্রয়োজন হলে বড় করবেন। আর এখান থেকে এই যে উপরে একটা ব্যাগ আসতেছে, এখান থেকে একটা ব্যাগ আসা যেতে পারে যদি এখন আপনার ছোট বড় করার প্রয়োজন পড়ে। তারপরে আমাদের এখন বাকি আছে লোগো, আর একটা হচ্ছে নিচের দিকে বারকোড। এই লোগো তৈরির ক্ষেত্রে আপনি যে এইভাবে একটা রাউন্ড নিলেন বা এটা ছোট বড় করলে কিন্তু সমস্যা হয়। এই জন্য আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, উপর থেকে একটা যে কোনো কালার না দিলেও হয়, আমি দিয়ে নিচ্ছি যেন সহজে আমরা বুঝতে পারি। এটা এখান থেকে এটা দিয়ে দিলাম, দুটোকে ধরে মিডিল থেকে এটা ডিলিট, আর এখান থেকে একটা 3 কর্নারওয়ালা শেপ, এটাকে ধরে ওটার মতোই করে নিয়ে নিচ্ছি। ওভারঅল ধরলাম, ছোট করলাম। তো এটা ভাই কি, আমি যদি দেখেন ধরে নেন যে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, তাহলে এটা কি হবে দেখেন, আমি দুটাকে ধরলাম এখান থেকে, তো এই দুটাকে ধরলাম এখান থেকে অ্যালাইন দিলাম, দেখেন আমার তো নিচে হয়ে গেল। তাই তো আমি তো এমনটা চাইনি, আমি এই দুটার মধ্যে করতে চাচ্ছি। তাহলে অ্যালাইন টু সিলেকশন, এই পাশ থেকে অ্যালাইন, এই পাশ থেকে অ্যালাইন, তাহলে ঠিক এখানে সামনের দিকে যতটুকু ফাঁকা এখান থেকে ততটুকুই ফাঁকা। ওভারঅল পুরোটাকে ধরলাম, ছোট করে নিচ্ছি। এটা ইয়েলো লোগোটাই ভালো লাগবে, যেহেতু আমরা ইয়েলো কালারটা বেশি ব্যবহার করছি, এই কালারটাই ধরে এটাকে ছোট করেছি। এবার করব আমরা অ্যালাইন টু আর্টবোর্ড। এবার এখান থেকে এটা মিডিল লাইন, এপাশ থেকে মিডিল লাইন, আর নিচের দিকে যেহেতু করব না সেদিক থেকে দরকার নেই। আর যদি মনে হয় লোগোটা বেশি বড় হয়ে গেছে, আনগ্রুপ করে ঠিক আর একটু ছোট করে দিই, এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, এটা আবার এটাকে ধরলাম। এবার কিন্তু দেখেন অ্যালাইনটা আবার কি অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, কিছুটা সামনে দিলাম, তীরের জন্য এক পাশে বেশি এক পাশে কম মনে হচ্ছে আমাদের, এবার অনেকটা পারফেক্ট আছে। আর কোম্পানির নামের জন্য এটাকে ধরে উপরের দিকে পাঠিয়ে দিয়ে দিই। আর এটার কালার দিই, রেড কালার কি ভালো মানাবে না, এটা হোয়াইটের মধ্যে, এটার মধ্যে হোয়াইট কালারটাই ভালো মানাবে। এখানে দিচ্ছি এম এ ডিআই মিডিয়া, এম ই ডিআই আ, মিডিয়া বানান কেমন করে, এম ই ডি আই এ, মিডিয়া, এম ই ডি আই এ পিআরও, প্রো, মিডিয়া প্রো। এটাকে আমি আর্টবোর্ডের সাথে করতে যাচ্ছি, অ্যালাইন টু আর্টবোর্ড। এটা হচ্ছে এখান থেকে মিডিল অ্যালাইন, কাছাকাছি আর একটু রাখি উপর থেকে, এটাকে অল্টার চেপে একটা কপি, ফন্ট সাইজ 6, যেহেতু নিচেরটা দিছি এটাও 6, আর এটা বোল্টের জায়গায় এটা রেগুলার করি। আর কোম্পানির যে স্লোগান, ওয়াই ও ইউর স্লোগান, এস ও এল ও এস এল ও জি এ এন, আর লিখতেছি না, এদিকে আরেকটু উপরে উঠাই দিই। এটা অটোমেটিক লাইন নিয়ে নিছে। তো এই পাশের পুরো ডিজাইন আমেরিকা ফার্স্ট না স্লোগান, হ্যাঁ এটাই আর কি, যেমনটা হয়। পুরো ওভারঅল ডিজাইন কিন্তু কমপ্লিট আমাদের। আই থিঙ্ক ডিজাইনটা খুব খারাপ হয়েছে এমনটাও না। তাহলে ফ্রন্ট পার্ট করলাম, এবার ব্যাক পার্টটা করে ফেলি। ব্যাক পার্টের ক্ষেত্রে তাহলে যেমনটা আমরা নোটপ্যাডে একটু আগে লিখছিলাম, নোটপ্যাডটা হয়ে গেল, কেটে দিছি কি হয়তো। ব্যাক পার্টের ক্ষেত্রে কিছু টেক্সট লেখা হয়, যেমন এখানে কিছু টেক্সট লেখা হয়েছে, জয়েন ডেট, এক্সপায়ার ডেট, সিগনেচার, আবার লোগো।
ওভারঅল উপর থেকে অবজেক্ট থেকে সব আনলক, রাইট বাটন ক্লিক করে আনলক। আপনি যদি আনলক আমরা না করি, গাইডও যদি আমরা আনলক না করি, আনলক গাইডস, তাহলে আমরা যখন আর্টবোর্ড কপি করব তখন কিন্তু এটা কপি করা হবে না, ওভারঅল কপি করতে হবে। ওভারঅল আর্টবোর্ডে আসলাম, এবার আর্টবোর্ড হয়ে গেল, আর্টবোর্ড অল্টার চেপে সাইড থেকে একটা কপি, সাথে শিফট চাপলাম, তাহলে এই পাশে এটা তৈরি হয়ে গেল। এবার আমরা ঠিক আইডিয়া জেনারেট করি। ভাই আমি এই সমস্যাটা অনেক অনেক কষ্ট হচ্ছে ভাই সমাধান করতে। আমি আপনার গাইডকে আনলক না করে ভাই বারবার কপি করতেছি, কিন্তু গাইডটা আমার আর করতে হয় ভাই, আমার শুরুর দিকে আমারও এমন হয়েছিল। হয় ভাই, নতুন অনেক সমস্যা হয়। তো আমরা এবার ডিজাইন এটা চেঞ্জ করি। আমি এত ডিজাইন এখানে রাখতে চাচ্ছি না, এটা রাখবো না, এটাও রাখবো না। এই পার্সনের চিহ্ন সাধারণত থাকে না, কেউ বাড়ি, ডিলেট, লোগো, এটাকে আমরা আরেকটু আলাদা করি। এটা এটা টেক্সট, লোগোকে একটা গ্রুপ করে এটা আপাতত বাইরে রাখলাম। আর এখান থেকে এক্সপায়ার ডেট যেহেতু লিখতে হবে, এটা দরকার নেই, এটা দরকার নেই, এগুলো বাইরে মুভ করে রাখি। আর এগুলো আপাতত থাক। ব্যাকগ্রাউন্ড গাইডকে আপাতত লক করি, রাইট বাটন লক গাইডস, ব্যাকগ্রাউন্ডকে লক করি, কাজে সুবিধা হবে। এবার এখান থেকে পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ বানাই ফেলি, কন্ট্রোল জি গ্রুপ, ও চাপলাম, রিফ্লেক্ট, ইন্টার, এটা হচ্ছে উল্টা করে দিই ভার্টিক্যাল বরাবর। ওকে, এবার আসি অ্যালাইন থেকে নিচে, অ্যালাইন টু আর্টবোর্ড, নিচের দিকে পাঠাই দিই, একবারে নিচের দিকে। আর যেহেতু এটা শুধুমাত্র এই আর্টবোর্ডটা গ্রিডকে সে অনুসরণ করে না, এই জন্য আমি শিফট চেপে গ্রিড পর্যন্ত দিয়ে দিলাম। আর যে টেক্সট আইডি ছিল, শিফট চেপে এটা উপরের দিকে আনলাম। এখানে আমরা এক্সপায়ার যে ডেট ছিল সেটা লিখে ফেলি, তাহলে এটা হচ্ছে একই রকম। প্রথম হচ্ছে জয়েন ডেট, যেহেতু আগে জেও জয়েন দিয়ে টি জয়েন ডেট, এটা দিব এভাবে। প্রথম হচ্ছে ওরা মান্থ লিখে, তাহলে হচ্ছে এম প্লাস ডি হচ্ছে ওয়াই, এভাবে লেখা যেতে পারে। তারপরে আরো আসি, এক্সপায়ার ডেট EXPIRE DATE, এক্সপায়ার ডেট উপরের ক্ষেত্রে দুইটা স্পেস দেই, 1 2, এটার ক্ষেত্রেও 1 2, কাছাকাছি যেভাবে নেওয়া যায় একভাবে সমান করে নিয়ে নেন। একইভাবে মান্থ, ডেট, ওয়াই ইয়ার, এটা হচ্ছে ইয়ার। এটাকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ডের মিডিল বরাবর, ক্লিয়ার, উপরের দিকে এসে এনে দিই। তারপর আসে সিগনেচারের জন্য এটাকে আরেকটা নিচের দিকে কপি করলাম, তো লাগবে না, পুরোটাকে ধরে ওয়াইওর সিগনেচার, SINATURE সিগনেচার। এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, সিগনেচার। আর এটাও হবে মিডল লাইন, অ্যালাইন টু, জি লাগবে, কোথায় জি লাগবে, SIG, সিগনেটিউরি। ওকে, সিগনেচার নিলাম, নিচের দিকে দিচ্ছি, উপরে একটা লাইন দিয়ে দিই ঠিক এটার মতোই। লাইনের জন্য আমরা এখানে নিই, তবে পরবর্তীতে স্ট্রোক নিলে এগুলাকে আবার আপনার এক্সপ্যান্ড করে দিতে হয়। 1 অনেক বেশি মনে হচ্ছে, 0.5, ওকে 0.5 না যেতে পারে। এটা হচ্ছে মিডল লাইন, বা এই দুটাকে ধরে অ্যালাইন টু সিলেকশন, দুটাকে মিডল লাইন, দুটাকে সিলেক্ট করলাম, একটা গ্রুপ বানালাম, এখান থেকে আবার অ্যালাইন টু আর্টবোর্ড, মিডল লাইন। একটু মনে সরে আছে, আচ্ছা সরুক, সমস্যা নেই। সিগনেচার টেক্সটটা মনে হয় বড় হয়ে গেছে, কন্ট্রোল জেড ব্যাক আসি, শুধুমাত্র টেক্সটটাকে নিই। 7 বড় মনে হচ্ছে, 6, ও এখান থেকে এটা মিডিল করতে হইতো, এই জন্য কিছু প্রবলেম হচ্ছে। এখান থেকে এটা মিডিল আনগ্রুপ করে নিই, এইটা মিডিল। আর সিগনেচারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এখানে সিগনেচারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সিগনেচারের মতো দেখতে এমন একটা টেক্সট ব্যবহার করলে হয়ে গেল।
তাহলে এখানে আমার সিগনেচারের মতো একটা টেক্সট ব্যবহার করি, সিগনেচারকে কপি করে এখান থেকে এটা কপি করলাম, এখানে নাম দিয়ে দিলাম ইউর সিগনেচার SIGNETURE। আচ্ছা হলো, কন্ট্রোল টি দিয়ে ছোট হাতের করে দিচ্ছি। আর এখান থেকে সিগনেচারের মতো এমন একটা ফন্ট আপনি সিলেক্ট করুন, সিগনেচারের মতো মনে হচ্ছে, এই যে ওইগুলো, এই যে এটাই সিগনেচারের মতো মনে হচ্ছে, সিগনেচার মতো বানিয়ে দিলাম। তারপর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন, সিলেক্ট, বড় করার প্রয়োজন মনে হলে বড় করেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আমরা কেন আউটলাইন করতেছি, অফিসে থাক বা না থাক এই সিগনেচার যেহেতু আমার তো লাগবে না, একটা সিগনেচার হয়ে গেল। আর এই লোগোকে আমরা এখান থেকে লোগোকে ধরলাম, মুভ করে এখানে এটা হচ্ছে অ্যালাইন হবে মিডল লাইন। আর উপরের দিকে এই যে নিচের দিকে যে টেক্সটগুলো লিখছে আমরা এগুলো উপরের দিকে দিই, হয়ে গেল। তাহলে টেক্সটের জন্য গ্রাফিক ডিজাইনকে বানাই ফেলি, লরেন্সো নিয়ে আসি, ওইগুলো গ্রাফিক্স লরেন্সো, এখান থেকে ইন্ডাস্ট্রি পর্যন্ত, এখান থেকে মানে টেক্সটটা পারফেক্ট হতে পারে। এখান থেকে টেক্সট নেওয়ার পরে পেস্ট। আচ্ছা এটা টেক্সট বক্স নিয়ে করাটা বেশি পারফেক্ট, এটা নিলাম আমি, টেক্সট বক্স নিয়ে করব আমরা। তাহলে এখান থেকে এখানে পর্যন্ত হালকা করে একটা ছোট্ট করে টেক্সট বক্স নিয়ে নিই, টেক্সট পেস্ট করলাম। মনস্টার যেহেতু ব্যবহার করছে, মনস্টার MON, মনস্টার রেগুলার, ফন্ট সাইজ রাখি 6, 5ও রাখা যেতে পারে 6, আচ্ছা 5 রাখি, 5 বেশি ছোট মনে হচ্ছে, 6। ওকে, টেক্সটটা একটু বেশি কাছাকাছি মনে হচ্ছে, এই জন্য এটাকে ধরে টেক্সট থেকে এটাকে প্যারাগ্রাফ থেকে করব না, প্যারাগ্রাফ থেকে না, এখান থেকে এটা 8, আচ্ছা 8 রাখা যেতে পারে, রাখলাম। আর এটা অ্যালাইনটা এই পাশ থেকে থাকবে, একটা পয়েন্টার নিয়ে নিই, ওই পয়েন্টার নেওয়া যেতে পারে, এই পয়েন্টারের কালারটা লোগোর সাথে ম্যাচিং করে দিই। পয়েন্টারটা মিডিল বরাবর এখন করতে পারেন, এই দিক থেকেও করা যেতে পারে। এখানে কতটা কিভাবে করছে পয়েন্টারটা, আচ্ছা একটু বেশি গ্যাপ রাখছে তারা, আর পয়েন্টারটা তুলনামূলক আর একটু ছোট করলেই মনে হয় ভালো হবে, এখন ডিজাইনে যেমনটা মনে হয়। আচ্ছা করলাম, দুটাকে একসাথে গ্রুপ, অল্টার চেপে একটা কপি, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি, ওকে। আর এক্সপায়ার ডেটকে এটা আরেকটু উপরে উঠাই দিই, তাহলে নাহলে গ্যাপটা বেশি মনে হচ্ছে। পিছনের দিকেও ক্লিয়ার, এগুলো দরকার নেই। আর হচ্ছে বারকোড, এখানে আমরা বারকোড নিয়ে আসবো। তাহলে আমরা ফ্ল্যাট আইকনে যাই, গ্রাফিক্স ফ্ল্যাট আইকন কই গেল, ফ্ল্যাট আইকন, এখানে সার্চ করতেছি বারকোড। ফ্ল্যাট আইকনে গেছি না, আরেকটা চলে গেছে ফ্ল্যাট আইকন। BARCOD, বারকোড। তো যে কোনো একটা বারকোড নিয়ে নেন আপনারা, আমার এটা নিচ্ছি ফ্রিতে, এটা ক্লিক করলাম, এখান থেকে কই গেল প্লাস PSD EPS ইলাস্ট্রেটরের জন্য, হ্যাঁ এইরকম বারকোড তৈরি করা যায়, হ্যাঁ বারকোড তৈরি করা যায়, জাস্ট গুগলে সার্চ করবেন অনলাইন ফ্রি বারকোড ক্রিয়েটর। ভাই আমরা তো 4 গুণা করতাম, এই লাম্পার এরকম করা যায় কি? আচ্ছা এটাকে বলা হয় বারকোড, আর যেটা 4 করা দিয়ে এদিক থেকে করতাম ওটাকে আপনার বলা হচ্ছে যে কিউআর কোড। আর বারকোড হচ্ছে প্রোডাক্ট জাতীয় বা আইডি কার্ডের ক্ষেত্রে বারকোডটা বেশি ব্যবহার করা হয়। আচ্ছা এখানে বারকোড নিয়ে আসলাম, এমবেড, বারকোডকে কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলে সেম রেজাল্ট আসে না? হ্যাঁ বারকোডও করা যেতে পারে, আমি বারকোড কখনো আসলে করিনি, কিউআর কোড অনেকবার স্ক্যান করছি, বারকোড স্ক্যান করা কখনো হয়নি। এই বারকোডকে নিলাম, হ্যাঁ বিশেষ করে প্রোডাক্টের ক্ষেত্রে থাকে, তো এই বারকোডের, হ্যাঁ হ্যাঁ এখানে দিলাম। আর এটাকে এখন বারকোডটাকে অল্টার চেপে নির্দিষ্ট বরাবর একটা ফাঁকা রাখি, তারপর কন্ট্রোল, আচ্ছা
একবারে করতে হবে। এই পাশ থেকে আচ্ছা রাখলাম, কন্ট্রোল ডি দিয়ে 4টা কপি করে ফেললাম। আরো যদি একটা কপি করার ইচ্ছা হয় করে দিই। আচ্ছা অত বড় কি করব, আচ্ছা করি। সবগুলাকে ধরে গ্রুপ করলাম। যদি এখন ছোট করার প্রয়োজন মনে হয় ছোট করতে পারেন, যদি অনেকটা। হ্যাঁ বলেন। কি ওই যে ফ্ল্যাট আইকন থেকে নিলেন? জি ফ্ল্যাট আইকন থেকে নিছি। অ্যালাইন টু আর্টবোর্ড, এখান থেকে হচ্ছে মিডল লাইন। আচ্ছা বারকোডের জন্য আলাদা করে কি বারকোড লিখতে হয়? এটা লিখতে হয় না, আমার জানা মতে লিখতে হয় না। তো ওভারঅল এটা আগেরটা ডিলিট করে দিলাম, আমাদের আইডি কার্ড ক্লিয়ার। তাহলে আমরা এটাও অনেকটা ইউনিকের মধ্যেই, কিছুটা হয়তো অন্য কপি করা আছে, আরো চিন্তা করলে হয়তো ইউনিকনেসটা আরো বেশি আনা যেতে পারতো। আর ট্রাই করবো সামনে সবসময় ইলাস্ট্রেটরে নতুন নতুন শেপ ক্রিয়েট করে অনেকটা কাছাকাছি ইউনিক নিয়ে আসা। আর কিছু কিছু আইডিয়া সরাসরি এখান থেকে নিয়ে আসি, আর ইউনিক ডিজাইন করা তুলনামূলক একটু কঠিন। ফুল ওভারঅল যে বিষয়গুলো থাকে ওই বিষয়গুলো চলে আসছে। লেয়ার সাজানো কি আমি দেখাবো আজকে, না আপনারা পারবেন? লেয়ার সাজিয়ে পারবো ভাই। ওকে তাই পারবো। ওকে কেউ আর এটাকে ফটোশপে নিয়ে যান। আচ্ছা ফটোশপে যদি আমরা নিয়ে যাই, ফটোশপে ওভারঅল ডাইরেক্টলি ভাবে আপনারা নেবে না। এখন দেখেন আমরা ফটোশপে অলরেডি এখানে শেপ ক্রিয়েট করে রাখছি, গ্লিচটা অফ করে রাখলাম। ফটোশপে মূলত শেপ ক্রিয়েট করে নিয়ে যাওয়া হয়। তাহলে আমরা আসি, এই শেপটাকে নিয়ে যাচ্ছি কন্ট্রোল সি, ফটোশপে আসলাম কন্ট্রোল ভি। এখন এই শেপ লেয়ার স্মার্ট অবজেক্ট করলে কি, স্মার্ট অবজেক্টে যখনই ক্লিক করা হয় এটা কিন্তু ইলাস্ট্রেটর ওপেন হবে, ক্লিক করলে ডবল ওপেন হবে না। কন্ট্রোল ভি করে শেপ, এখন ক্লিক করলাম শেপ চলে আসছে। এখন শেপকে কন্ট্রোল টি রাইট বাটন, এটা তাহলে ফ্লিপ ভার্টিক্যাল হবে। ঠিকই তো আছে, উপর থেকে দিয়ে দিলাম। আপনি এখন আপনার যেভাবে কালারগুলো নিছিলেন সেভাবে শেপ ক্রিয়েট করে নিয়ে আসতে পারেন। তাহলে এটাকে আমরা করে ফেলতে পারি। এটার ওই যেটা কালার ছিল ক্লিক করে এখান থেকে অন্য একটা কালার রাখলাম বা দিলাম, অল্টার চেপে একটা ক্লিক। এটা হচ্ছে এটা নিচের দিকে কালার যদি রেড রাখতে চাই রেডি করে ফেলি, রেড হয়ে গেল উপরের দিকে। এখন পরবর্তীতে এবার আবার একটা অল্টার চেপে বা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি, কন্ট্রোল টি রাইট বাটন ক্লিক করে এটা এবার হবে ফ্লিপ হরিজন্টাল, এটার কালারটা আলাদা করে দিই। সুন্দর পারবো স্যার। আর একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। ফটোশপে ফাইল যদি আমি ইলাস্ট্রেটরে ওপেন করি তাহলে কি হবে? আচ্ছা ফটোশপের ফাইল যদি ইলাস্ট্রেটরে ওপেন করা হয় তাহলে শেপ মোডটা ধরে রাখতে পারে। যদি আপনি অলরেডি ফটোশপে কোনো একটা বিজনেস কার্ড তৈরি করেছিলেন, হ্যাঁ পুরোটা ডিজাইন টেক্সট, হ্যাঁ পুরোটা ডিজাইন আপনি যেভাবে লেয়ার সাজাইছেন সেটা সেভাবেই থাকে ফটোশপের ডিজাইন। তবে রাস্টারাইজ যদি করেন তাহলে কিন্তু হবে না। রাস্টারাইজ বলতে আই থিংক বুঝতে পারছেন আপনি, যে এখান থেকে শেপ বানান, যদি কিভাবে টেনে এখান থেকে অল্টার চেপে ব্যাক দিয়ে শেপ বানান, আপনাকে শেপ বানাইতে হবে এখান থেকে, এই আইকনটা থাকতে হবে, তাহলে ফুললি ভাবে ইলাস্ট্রেটর লোড নেয়। আর হচ্ছে লেয়ার সাজানো মোটামুটি পারবেন। আমি প্রেজেন্টেশনটা রাখি কিভাবে একটা ফুল প্রেজেন্টেশন করা যেতে পারে। আর কিছু কিছু ফাইল আমি মোবাইলে নিয়ে আসছিলাম, কিছু ফাইল মোবাইলে করে নিয়ে আসছি, পিসিতে নেওয়ার মতো তথ্য একটা সময় হয়নি, সেক্ষেত্রে নিয়ে আপনাদের শ্যাডোগুলো দিয়ে দিব। আর শ্যাডো তৈরি করা তুলনামূলক অনেক কঠিন, তাও আমি আপনাদের দেখাবো। তো অনেকগুলো শ্যাডো আমি কালেক্ট করে রাখছি, যদি শ্যাডোগুলো আনি আপনার শ্যাডোগুলো আমি দিয়ে দিব একটা ফুল প্রেজেন্টেশন। আর কালকে আমরা নতুন একটা মার্কেট প্লেসে যাব, কালকে আর কি, ওটার নিয়ম বা এদিক থেকে। মার্কেট প্লেসের নাম হচ্ছে শাটার স্টক, অনেকেই চিনবেন শাটার স্টক। শাটার স্টকে আপনারা বিজনেস কার্ড অর্থাৎ শাটার স্টকে শুধুমাত্র আপনার ভেক্টর জাতীয় কাজ নাই এবং ছবি নেই, শুধুমাত্র ভেক্টর জাতীয় কাজ এবং ইমেজ জাতীয় কাজ নিয়ে নেয়। ফটোশপের ফাইল সেখানে নেয় না। ওই কিরকম ছবি নেয়? এখন আপনার যে কোনো ছবি হতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য হতে পারে, মডেলের ছবি হতে পারে। বুঝতে পারছি। আর রেজুলেশন অনেক বেশি হতে হবে, কমপক্ষে 4 মেগাবাইটের উপরে হতে হবে। আর ছবি বিক্রি করে অনেক আর্ন করতে পারবেন। এখন আমরা কি কালকে ওই মার্কেট প্লেসে যাব না? আর আমাদের ক্লাসগুলো সামনের দিক থেকে এমন ভাবে চলবে। ভাই হ্যাঁ ভাই, এই যে আমার ভাই মেসেজ করলো যে ওই যে ইলাস্ট্রেটরে আমরা মকআপ ফাইল কিভাবে রেডি করব। মকআপ ফাইল কিভাবে এডিট করব?
মকআপ তৈরি স্যার একটা। আচ্ছা ঠিক আছে, মার্কেট প্লেসে সাবমিট করার আগে আমি অবশ্যই আপনাদের মকআপ তৈরি করে দেখাই দেব। মার্কেট প্লেসে সাবমিট করার আগে মার্কেট প্লেসে কিন্তু ইলাস্ট্রেটর ফাইল মকআপ করে দিতে হয়। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ পরের ক্লাসেই ওই মার্কেট ক্লাসের সঙ্গে পরের ক্লাসের মকআপ একবার রেডি করে দেখাই দিব। আমার অলরেডি কিছু মকআপ করা আছে। যদি সেদিন যে বিজনেস কার্ডটা করলাম ওটা বিজনেস কার্ডটা মার্কেট প্লেসে কোথায় ল্যাপটপে কি ফাইল আছে টু সম্ভবত পিসির গুলা কয়েকটা আসার আগে কপি করে রাখছিলাম। আচ্ছা, যেমন বিজনেস কার্ড প্রেজেন্টেশন, এটা একটা মকআপ তৈরি করে রাখছি। ধরে নেন যে এই বিজনেস কার্ডটা একটা তৈরি করা গেছে, এটার নিচের দিকে আমরা একটা শ্যাডো করতে যাচ্ছি। এটা ডিলিট করলাম, এটা কি করলাম, আনগ্রুপ। আর নিচের যেটা করা হয়েছে এটা আপনার করা হয়েছে আবার ওই যে ম্যাশ টুল দিয়ে, যেটা আছে ম্যাশ টুলে হয়তো আপনার স্মরণ আছে, এটা ম্যাশ টুলে অনেকগুলো এই যে পয়েন্টার অ্যাড করা হয়েছে ঘর ঘর করে। ম্যাশ টুল দিয়ে কালার পিক করে করে হালকা করে কালারটা ছড়াই দেওয়া হয়েছে। আমরা লাস্টে বিজনেস কার্ড আরেকটা বিজনেস কার্ড ওপেন করি। ওপেন, দেখি বিজনেস কার্ডের কি অবস্থা। কমন সাউন্ডার। আচ্ছা, এখানে আপনার ওই ব্লিড কেটে ফেলার কোনো প্রয়োজন নেই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাই শ্যাডো গুলো তো ডাউনলোড করা যায় অনেক। হ্যাঁ, আমি আপনাদের জন্য কিছু শ্যাডো ডাউনলোড করে রেডি করে রাখছি। আপনাদের জন্য কিছু শ্যাডো আমি রেডি করে রাখছি, কিন্তু এটা ডেস্কটপে আমার মনে হচ্ছে নিয়ে আসছি। শ্যাডো গুলো এগুলো রেডি করে রাখা যায়। আর যদি নিজস্ব তৈরি করতে চান দুই এক পয়েন্টার দিয়ে তৈরি করা যেতে পারে। যদি আমি শ্যাডো তৈরি করার ক্ষেত্রে আসি, এখানে একটা পয়েন্টার নিলাম, তারপরে এটাকে আমি ঘোরাতে যাচ্ছি। এখান থেকে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি, মিডল বড় ধরে এটা উপরের দিকে দিয়ে দিলাম, যেমন এইটার ক্ষেত্রে। তারপরে এটা ধরে নিচ থেকে নিচের দিকে দিলাম, শিফট চেপে নিই বা মিডল পয়েন্টার সিলেক্ট করে নেন। নিলাম, সিলেক্ট করার পর আসলাম, এখান থেকেও ম্যাশ টুল নেওয়া যেতে পারে। অবজেক্ট, ক্রিয়েট, গ্রেডিয়েন্ট ম্যাশ। এখন কয়টা করে পয়েন্টার নিতে যাচ্ছেন প্রিভিউ রাখি, পয়েন্টারগুলো নিলাম। এখন দেখেন এখানকার ম্যাশটা নিয়ে আসি। এখানে কিন্তু অনেক পয়েন্টার, এই যে সিম্পলে অনেক পয়েন্টার। ঠিক এটার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট, কয়েকটা নিয়েও করা যেতে পারে। আর ম্যাশ টুল থেকে এখানে করে আমরা এখন একটা করে পয়েন্টার সিলেক্ট করব। পয়েন্টার সিলেক্ট করলো, আর সাইড থেকে আপনি এখন কালার দেন। এই যে কালার আসা শুরু করবো। এখন একটা ভালো শ্যাডো তৈরি করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য কিছু শ্যাডো আমি দুই একটার মতো তৈরি করছিলাম। ওগুলাও ততটা খুব যে সময় নিয়ে তৈরি করা হয়নি, ততটা ভালো হয়নি। শ্যাডো তৈরি করা অনেক দ্রুতই দেখাই দিচ্ছি। আবার এখানে পয়েন্টার নিলাম। এখন আপনি যে হিসাবে হালকা করে কালারটা ছড়ায় ছড়ায় শ্যাডোটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আর এই ধরনের তৈরি করা শ্যাডো, যেমন এটা তৈরি করা, ঠিক এইভাবে একই রকম জিনিস, কিন্তু জাস্ট এখানে কালারগুলো পয়েন্টারগুলো পিক পিক করে বসানো হচ্ছে, আর কিচ্ছু নেই। আমি এই ধরনের শ্যাডো আপনাকে কিছু দিয়ে দিব। তো শ্যাডো অলরেডি এখানে একটা আছে। এবার আসি বিজনেস কার্ড ওপেন করা প্রেজেন্টেশনটা। এটা পূর্বে থেকে বিজনেস কার্ড, যেমন লাস্ট সেদিন যেটা করা গেছিল আমাদের বিজনেস কার্ডটা, এটা কি করা হয়, এদিক থেকে আপনি লেয়ারও সাজাইলেন। আমি গাইড আনলক করে নিলাম, সবকিছু আনলক করে নিচ্ছি। আসলে কালকে দেখানোর কথা ছিল, প্রয়োজনে কালকে আরেকবার দেখো, আমি দ্রুত করতেছি। একটা পার্ট এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, এটা একটা গ্রুপ করলাম, মুভ টুল দিয়ে টেনে এখানে নিয়ে আসলাম। আনার পরে ব্লিড ট্রেড কাটার কোনো প্রয়োজন নেই, আপনার এটা টেনে বড় করেন আপনি। এখান থেকে এটা বসান, নিচে শ্যাডোর সাথে অ্যাডজাস্ট করেন, কাজ ক্লিয়ার। ধরলাম, অ্যালাইন করে গেল, অ্যালাইন টু আউটপুট, মিডিল লাইন নিলাম, আর শ্যাডোকেও অ্যালাইন টু মিডিল বরাবর করে দিলাম। এখন শ্যাডো অলরেডি আমার উপরে বিজনেস কার্ডটা প্রেজেন্টেশন ক্লিয়ার। এটা বিজনেস কার্ড, এটাই নিলাম, এটাকে নিয়ে নিচ্ছি আরেকটা পাশে। এই যে এইভাবে প্রেজেন্টেশন করা যেতে পারে। আর সরাসরি যেভাবে আমরা বিজনেস কার্ডগুলো ইলাস্ট্রেটর ফটোশপে যেভাবে বাঁকানো রাউন্ডেড ভাবে করতাম, ওইভাবে ইলাস্ট্রেটরে আসে মকআপটা করা হয় না। ইলাস্ট্রেটর মকআপগুলো এইভাবে করা হয়ে থাকে। ওকে সামসা ভাই, এটাই। আর মকআপের বিষয়ে কালকে যখন ফাইল রেডি করব, মকআপের বিষয়ে কি কি করতে হবে এভাবে করা যেতে পারে। আমি যদি ফ্রি পিকের ক্ষেত্রে আপনার দেখাই, নাম্বার 1 মার্কেট প্লেস ফ্রি পিকের ইলাস্ট্রেটর মকআপগুলো কিভাবে রেডি করছেন, এফআরডব্লিউ ফ্রি পিক। আর মজার বিষয় হচ্ছে যে আমাদের যেমন প্রিভিউ ইমেজ বা এগুলা তৈরি করার প্রয়োজন পড়ে, ইলাস্ট্রেটরে শাটারস্টকে এগুলা কোনো প্রয়োজন পড়ে না। আপনি ইপিএস ফাইল দিবেন, ওরা সবকিছু ক্লিয়ার করে নেবে। আসি সার্চ করি বিজনেস কার্ড, বিএসআইএনই, তাহলে বিজনেস সিএআরডি বিজনেস কার্ড। সব বিজনেস কার্ড প্রায় এই স্টাইলে পেয়ে যাবেন। আমরা যে স্টাইল এখানে করলাম এখন, তবে ওই শাটা স্টাইলের জন্য আবার আউটলাইন করতে হবে। এই যে দেখেন, যেগুলো ইলাস্ট্রেটরে যদি করি, এই যে আমরা যেমনটা বললাম, এটা হচ্ছে এটার ক্ষেত্রে
এটার ক্ষেত্রে। আরো যদি ফিল্টার করে আমি এআই করে দিই, এআই কই গেল, তার মানে ভেক্টর আরো রিসেন্ট করব, এই যে ভেক্টর করে দিলাম। আচ্ছা, ভেক্টরের ক্ষেত্রে এটা হয়তো অনেক আগের, বর্তমানে ভেক্টরগুলো এইভাবে নেয় না, বর্তমানে এইভাবে নেয় না। আমি রিসেন্ট দিয়ে দিচ্ছি, তাহলে রিসেন্ট গুলো আসুক। মকআপ নিয়ে ফটোশপে করলে ভালো হবে না? মকআপ বলতে কি, ইলাস্ট্রেটরের যে ফাইলটা তৈরি করবেন আপনার, শাটারস্টক ফটোশপের মকআপ নিবে না আপনার, শাটারস্টক ফটোশপের মকআপ নিবে না, কোনো রাস্টার থাকলে এটা নিবে না। টুটুল ভাই, হ্যাঁ ভাই, শাটারস্টকে কি আমি এটা একটু, যে আপনি এটা কি আলাদা কোনো ওয়েবসাইট নাকি অন্য আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি ভাই। আচ্ছা, আমি ফ্রিবিকের আসি, ওপেন করে দেখাচ্ছি। প্রথম থেকে শুরু করতে না, যে ফাইবার যখন দেখান তখন শাটারস্টক কি আচ্ছা আচ্ছা, আজকে ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমরা যে বিজনেস, না ওটার মধ্যে শাটারস্টক একটা হয় ভাই। শাটারস্টকে দেখছিলাম ভাই, ছবি বিক্রি করে টাকা কিভাবে ইনকাম করতে, কিন্তু ভাই ছবি বিক্রি করার অপশনই খুঁজে পাই না। আচ্ছা আসি। এই যে দেখেন এখানে যে মকআপ গুলো সাজানো হয়েছে, এগুলো কিন্তু ইলাস্ট্রেটর মকআপ করা। এই যে উপরে একটা বিজনেস কার্ড, নিচে একটা, উপরে একটা নিচে একটা, সিমিলার আমরা এখানে একটা মকআপ সাজিয়ে ফেলছি। সেক্ষেত্রে সাধারণত ইলাস্ট্রেটর এইভাবে মকআপ সাজানো হয়। তাছাড়া 3D স্টাইলে কিছু মকআপ সাজানো যায়, এটা শেষের দিকে ট্রাই করব আমি। 3D স্টাইলে ইলাস্ট্রেটরে কিছু মকআপ সাজানো যায়। তাহলে এইভাবে মকআপ গুলো শুধু শাটারস্টকে যে করলাম এইভাবে কিন্তু না, যেমন এখানে আমার কিছু জিনিস পরিবর্তন হয়েছে, লক্ষ্য করে দেখছেন এখানে আমার মেইন ডিজাইনটা কিন্তু এমন কি ছিল, এই যে এখানে দেখেন আমার একটা রাউন্ড ছিল সেদিন যেটা করলাম, আর এখানে এসে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো কেন চেঞ্জ হয়েছে বলেন দেখি, কেউ বলতে পারবেন? এটার কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো একটা শেপ, বৃত্ত, উভয় কি বাড়িয়ে দেখানো হয়েছে, যেমন আমি এখানে একটা রাউন্ড নিলাম, এখান থেকে হালকা একটু রাউন্ড করে দিলাম, এটা আমার এখন বড় করার প্রয়োজন হয়েছে। আপনি যখন এটা বড় করতেছেন তাহলে দেখেন এই রাউন্ডনেস কমে যাচ্ছে। আমি যখন এটা ছোট করব, এবার দেখেন এটা বৃত্ত হয়ে গেছে, আরো ছোট করি, এটা বৃত্ত হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে না? আমি তো বৃত্ত করিনি, কিন্তু এটা আমার বৃত্ত হয়ে গেছে। ঠিক এই ইফেক্টটা ওইটার উপর পড়ছে, এই ইফেক্টটা ওইটার উপর পড়ছে। এটার সমাধান কি? আরেকটা শেপ নিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই কাজটা করতে, যেমন এখানে একটা নিলাম আমি, যে কোনো কালার দেন বা না দেন কোনো সমস্যা নেই, আনলাম, দুটা শেপ ধরে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল বা একটা নিয়ে একটা পাশ ডিলিট করে দেন। এবার আপনি যে কোনো একটাই নিন, সমস্যা নেই। এটা যদি আমরা এখন ছোট করি, সে তার রেশিও অনুযায়ী ছোট হয়েছে, বড়ও করি কোনো সমস্যা নেই। তো এই ডিজাইনটা যখন করা হয়েছিল তখন এটা করা হয়নি, এই জন্য হচ্ছে এটা প্রবলেম। সাথে সাথে এটা শেপ বিল্ডার টুল দিয়ে যেগুলো আমরা এইভাবে রাউন্ড করব, যেমন এই কর্নারটা আমরা ওইভাবে রাউন্ড করছিলাম, কিন্তু সাথে সাথে আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে এইভাবে এটা করে নিতে হবে, এই জন্য হচ্ছে না। বাকি বাদ এইভাবেই প্রেজেন্টেশন। আর নিচের শ্যাডো গুলো সহ আমার কালেকশনে আছে, প্রায় সব ডিজাইনে ওই শ্যাডো গুলো কালেকশনে আছে, সেক্ষেত্রে কষ্ট করে অতটা ম্যাচ টুল দিয়ে শ্যাডো ক্রিয়েট করতে হবে না। আর এখানেও দেখেন এই যে এটা যেগুলো রিসেন্ট ফাইল অ্যাপ্রুভ, কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভ করছে, এই যে নিউ লেখা আছে, সবগুলো এইভাবে শ্যাডো গুলো তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে রিসেন্ট অ্যাপ্রুভকৃত বিজনেস কার্ড, এই যে আপ ডাউন করে। আর স্পেশাল ভাবে আপনার এই দিক থেকে মকআপের প্রয়োজন পড়ে না ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। এবার আসি শাটার স্ট্রোক, শাটার স্ট্রোকে আসি। এটা হচ্ছে শাটার স্ট্রোক, দুটো অপশনে আসি। আচ্ছা, শাটার স্ট্রোকের ক্ষেত্রে আপনার গতকাল আরেকজন মেসেজ করছিল যে উনিও আপনাদের আগের ব্যাচের, ওনার শাটার স্ট্রোকে উনি প্রথম ডাউনলোড পাইছেন, এই জন্য উনি মেসেজ করছিলেন। আচ্ছা, ওটা আমার পিসিতে লগ ইন করা আছে, দেখি ল্যাপটপেও লগ ইন করা যায় কিনা। আচ্ছা, পাসওয়ার্ড মনে সেভ করছি, সাইন ইন। এটা হচ্ছে শাটার স্ট্রোকের কন্ট্রিবিউটর প্রোফাইল। এখানে আমার আসলে আপনাদের এলডিবি তে ক্লাসে ঢোকার পরে আমি শাটার স্টক অ্যাকাউন্ট খুলছি। এখানে আমার 3টা ফাইল অ্যাপ্রুভ করা আছে। প্রথমে আমার শাটার স্টক কয়টা ফাইল রিজেক্ট করছে জানেন? আমার টোটাল 12টা ফাইল রিজেক্ট করার পর 13 নম্বর ফাইলটা আমার শাটার স্টকে অ্যাপ্রুভ হয়েছে। আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রে এমনটা হবে না, ছোট ছোট করে অনেকগুলো ফাইল মিসিং করছিলাম। 12টা ফাইল রিজেক্ট করার পর 13 নম্বর ফাইলটা রিসিভ হয়েছে। শুধুমাত্র শাটার স্টকে আমার সরাসরি দিক থেকে কাজ করার ততটা ইচ্ছে ছিল না, শুধুমাত্র আপনাদের জন্য অ্যাপ্রুভ করাইতে পারি, এই জন্য আমি ফাইল অ্যাপ্রুভ করাইছি। বর্তমানে আমার পার্সোনালি শাটার স্টকে 3টা ফাইল অ্যাপ্রুভ করা আছে। যেমন আমাদের ইমন ভাই লেভেল 1 সেলার হয়ে গেছে। লেভেল 1 না 2 ভাই পিক বেস্টে? ভাই 1 ভাই, আচ্ছা, লেভেল 1 হয়ে গেছেন, কিন্তু আমি কিন্তু পিক বেস্টও লেভেল 1 নেই। সেক্ষেত্রে এখানেও আপনার কাজ করতে হবে। এখানে ডাউনলোডের ক্ষেত্রে রেফারেন্স 3টাতে $0.8 হয়ে গেছে, আর এখানে তুলনামূলক ডাউনলোড এখানে বেশি দিয়ে দেয়। তিনটা বিজনেস কার্ড দিছিলাম, আর ডিজাইনগুলো তৈরি করতে হাইস্ট মনে হয় 10-15 মিনিট করে সময় দিছিলাম।
ডিজাইনগুলোর জন্য। আর ইলাস্ট্রেটর তো আমরা অনেক দ্রুত ডিজাইন তৈরি করতে পারি। আর একটা সুবিধা আপনি পিএনজি হ্যাঁ বলতেছি পিকটেস্টের মধ্যে ফাইল অ্যাপ্রুভ করলে লেভেল 1 আপনার টোটাল 10টা ফাইলের মধ্যে সম্ভবত 7টা হলেই আপনি লেভেল 10টা ফাইল অ্যাপ্রুভ হলে আপনি লেভেল 1 এ চলে যাবেন, সাথে মনে হয় $10 বোনাস পাবেন, এমনটা হতে পারে। এ হচ্ছে ভাই শাটা স্টক আছে, এটা কন্ট্রিবিউটরের প্রোফাইল, আর এটা হচ্ছে আপনার মেইন প্রোফাইল। এটা হচ্ছে মেইন প্রোফাইল। এখানে আপনি ইমেজ থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে যাবতীয় জিনিস বিক্রি করতে পারবেন, তবে ফটোশপের কোনো ফাইল বিক্রি হয় না। ভাই এই যে ছবিটা বিক্রি করার ব্যাপারটা এটা করতে হবে, আমাকে কন্ট্রিবিউটর হতে হবে। হ্যাঁ, কন্ট্রিবিউটর হতে হবে। এই একই কন্ট্রিবিউটর দিয়ে আপনি ছবিও বিক্রি করতে পারবেন, ভেক্টর ফাইলও বিক্রি করতে পারবেন, আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে না। আর শাটা স্টকের একটা সবচেয়ে যে জিনিসটা খুব ভালো লাগে, এখানে আপনার ফাইল রিভিউর জন্য আপনাকে ওয়েট করাবে না, ফাইল রিভিউর জন্য আপনাকে ওয়েট করাবে না, যেমনটা আমাদের পিএনজি ট্রি বা পিকবেস, আপনি ফাইল দিবেন 1 ঘন্টার মধ্যে ফাইল চেক করে দিয়ে দিবে আপনাকে। এখানে কোনো লিমিটেশন আছে নাকি, যেমন পিকবেস যেমন ওটার মধ্যে? আচ্ছা হ্যাঁ, এমনটা লিমিটেশন আমার সাইফুল ভাইকে ধন্যবাদ, লাস্ট আপডেট অনুযায়ী আমার জানা মতে এখন পর্যন্ত এখানে এই লিমিটেশনটা দেওয়া হয়নি। আর আপনাদের আগে এই কারণে দেখায়নি, কেননা পিএইচডি ফাইল এখানে নেবে না, এখানে ভেক্টর ফাইল দিতে হবে। এই জন্য ভেক্টরে কোনো একটা কাজ শেখার পরে তারপরে এই মার্কেট প্লেসে আসলাম, এমন কোনো লিমিটেশন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি ফাইল দেওয়ার 1 ঘন্টার মধ্যেই আপনার ফাইলটা রিভিউ করে দিয়ে দিবে। আমি যতবার ফাইল দিছি হ্যাঁ এডিট করা হোক, একটা ছবি যদি ফটোশপ করা হয় ওইটা কি এখানে নিবে? না, নিবে না। আপনি যদি ফটোশপ থেকে সামান্য কোনো কিছু এক কথায় রাস্টারাইজ হলেই আর নিবে না, যা কিছু। জি ভাই, ওইদিন আমি যে দেখালাম যে লাইটিং গুলা বল যে বল গুলা ঝুলন্ত বল গুলা ওগুলা তো এইতে করা, ওগুলা কি শাটার স্টকে নিবে? হ্যাঁ ওটা যদি আপনার ভেক্টর হয় তাহলে নিতে পারে, যদি সম্পূর্ণ আকারে ভেক্টর হয়। আচ্ছা ভাইয়া, এবং বিভিন্ন টেক্সট গুলা যে মানে ডিজাইন করা বিভিন্ন টেক্সট, ওই টেক্সট গুলা আচ্ছা, কি এখানে নেয়? টেক্সটগুলো হ্যাঁ, টেক্সট আপনাকে আউটলাইন করে দিতে হবে। টেক্সট যদি আমরা সরাসরি টাইপ করি, এখানকার হচ্ছে যেমন আপনি বললেন না টেক্সট আউটলাইন করতে হবে কিনা, আপনি যদি পিএনজি ট্রির জন্য বিজনেস কার্ড তৈরি করেন তাহলে আপনাকে আউটলাইন করতে হবে না, বরঞ্চ আউটলাইন যদি করেন তাহলে আপনার ফাইলটা রিজেক্ট করবে। আর যদি আমরা এটার জন্য তৈরি করি তাহলে আপনি যদি এখানে আউটলাইন না করেন তাহলে রিজেক্ট করবে। আসলে এখানকার ডকুমেন্টেশন কি আছে? শাটার স্টকের ডকুমেন্টেশন কি কি? জি ভাই, ডকুমেন্টেশন তো আছে, আমি তো শাটার স্টক নিয়ে তো আমাদের আলাদা একটা ক্লাস হওয়ার কথা, ওখানে প্রত্যেকটা কি কি মানতে হবে কি কি মানতে হবে না ওখানে তখন ডিটেলসে বলবো, যেমন যেভাবে আপনাদের পিএনজি টির ক্ষেত্রে বলছিলাম বা পিক বেস্টের ক্ষেত্রে আলাদা আলাদা একটা ক্লাসে বলছিলাম, ঠিক এভাবে এটা বলবো। আচ্ছা আচ্ছা এখানে সরাসরি আপনাকে ভোটার আইডি কার্ড শুরুর দিকে দিতে হয় না, তবে পরবর্তীতে এখানে টাকা তুলতে গেলে টিন আইডি অর্থাৎ বাংলাদেশের ট্যাক্সের আইডি সহ এই বিষয়গুলো লাগে, তবে 100% পেমেন্ট ভেরিফাই এবং খুব বড় একটা মার্কেট প্লেস। হ্যাঁ সাইফুল ভাই বলেন। ইমেজগুলো তো সাধারণত রাস্টার বেস হয়। আচ্ছা, এখানে দুটা সেক্টর, একটা হচ্ছে ভেক্টর সেক্টর আর একটা হচ্ছে ইমেজ সেক্টর, যেটা হচ্ছে আপনার ক্যামেরায় তোলা বা মোবাইল দিয়ে তোলা, ওখানে শুধু আপনার ইমেজে দিতে পারবেন, কিন্তু আপনি যেখানে ভেক্টর সেক্টর সাবমিট করবেন ওখানে কোনো রাস্টারাইজ দিতে পারবেন না। আপনি যখন ইমেজ দিবেন শুধু ফটোশপে যে আমরা যে মনে করি নিজে একটু আগে একটা ফাইল তৈরি করলেন, একটা ইমেজ ব্যবহার করলেন। আসলে ভাই আচ্ছা, ইমেজ বলতে আমি কোনটা ইমেজ বলতেছি আপনাকে দেখাই, ইমেজ বলতে তারা কোন ইমেজ গুলো নেয়। আচ্ছা শাটা স্টপ হয়ে গেল, এখানে আমি সার্চ করতেছি নাটুরে অর্থাৎ ন্যাচারাল, যে ন্যাচারাল লিখে সার্চ করলাম, মোবাইল ডাটা তো এই জন্য স্পিড তুলনামূলক কম। এই যে এগুলা হচ্ছে এই ইমেজ গুলো নেয়। ওকে সাইফুল্লাহ, আপনাদের আমি এগুলোর কথা বলতেছি না। আচ্ছা ওগুলা ওইভাবে ভাই ফটোশপের কোনো ফাইলই নিবে না তারা, ফটোশপের না ভাইয়া, ইলাস্ট্রেটরে যে যেমন একটু আগে আচ্ছা এখানে যখন এটা করবেন, এখানে যখন দিবেন আমরা ফাইলটা রেডি করার হতে ইমেজটা ডিলিট করে দিতে হবে, ইমেজটা ডিলিট করে দিতে হবে। এখানে যেমন আমি এটা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই, এখানে এটা ডিলিট, আর আমরা যেমন করে রাখলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এক কথা এখানে কোনো রাস্টার থাকা যাবে না, আপনার সামান্য পরিমাণ রাস্টার থাকলে এটা নেবেন, এভাবে আপনাকে ফাঁকা করে রেখে দিতে হবে। বা দেওয়ার নিয়ম আরো আছে অন্যভাবে, এখানে আমাদের ট্রান্সপারেন্ট প্যাটার্ন তৈরি করতে হবে, প্যাটার্ন তৈরিও দেখাই দিব যখন ফাইল রেডির ক্ষেত্রে আসবো। এখানে আপনার
এক কিঞ্চিত পরিমাণ যদি রাস্টার থাকে এটা নিবে না। এখানে ইমেজ যখন আপনি এটার কথা হ্যাঁ বলতেছিলাম। ওকে ভাই, নিবে না ভাই, এখানে রাস্টার থাকলেই নিবে না। যদি আপনি এখান থেকে লিংকে যায় দেখেন কোনোখানে এটা আছে, ওটা আর নিবে না। আমরা কি কালকে আর এখন আসি, আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের মেইন সফটওয়্যার ছিল দুটো, একটা ছিল ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ধরতে গেলে আজকে 52 নাম্বার ক্লাসে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর কিন্তু সব টুল আমরা এখন জানি ধরতে গেলে। এখন শুধু আমাদের আসবে ডিজাইনের টপিকগুলো। ডিজাইনগুলো এরকম লোগো নিয়ে আমাদের 3-4 দিন ক্লাস হতে পারে। যেমন আপনাদের আইডি কার্ড ডিজাইন আমি আজকে করে দেখাইলাম, এখন আপনারা নিজ থেকে ইউনিক আইডি কার্ড ডিজাইন তৈরি করবেন। তারপরে এরপর যখন ব্রুশিওরের ক্ষেত্রে আসবো, বাইফুট ব্রুশিওর, ট্রাইফুট ব্রুশিওর, ওগুলো একটু বড় হয়, ওগুলোর ক্ষেত্রে হয়তো সময় নেব। দেখেন টুল কিন্তু আমি ওগুলাই ব্যবহার করব, পাথফাইন্ডার বা এগুলাই ব্যবহার করব, শুধুমাত্র ডিজাইনটাই করতে হবে। সেক্ষেত্রে নতুন টুল দেখার মতো কিন্তু নাই। স্যার, হ্যাঁ নোমান ভাই। আমার যেগুলো ফাইল পিক পেস্টে দিতেছি ওইগুলো আমি যদি সেম হ্যাঁ হ্যাঁ করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে। ঠিক আছে, নোমান ভাই যেটা বললো, উনি যে ফাইলগুলো অলরেডি পিক পেস্টে দিয়ে দিয়েছেন সেই ফাইলগুলো ফটোশপ থেকে খুব সহজে ভেক্টরাইজ করা যায়, কিন্তু ভেক্টর ফাইল ফটোশপে নিয়ে সহজে করা যায় না। কিন্তু আপনি যে অলরেডি কিছু প্লেয়ার ফটোশপে তৈরি করছেন যেটা শেপ মোড নিয়ে, সেগুলোকে আপনি খুব সহজেই ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইল তৈরি করতে পারেন। ওই ফাইলগুলো শাটার থেকে দেওয়া যাবে, তবে পিএনজি ট্রিতে যেগুলো করছেন সেটা করা যাবে না, এগুলো দিতে পারবেন। পিএনজি দিয়ে দেই নাই স্যার, হ্যাঁ ডাউনলোড কোনটা? আর কি পিএনজি ট্রিতে অলরেডি যেগুলো দিচ্ছেন বিজনেস কার্ড হোক বা সেটা এখানে দিতে পারবেন আমি না। আমার একটা ডাউনলোড হয়েছে স্যার 29 বার। ওকে, অনেক ভালো। হ্যাঁ বলেন। শাটার স্টোরিতে কি একসাথে 10টা ফাইল আপলোড করা লাগে নাকি একটা একটা করা যায়? একটা দিলেও হবে, 10টা ইচ্ছা যতগুলো ইচ্ছে দিতে পারেন। আর এখানে রিজেকশনের জন্য তেমন কোনো লিমিটেশন নেই যে আপনার বারবার ফাইল রিজেক্ট করবে, এমনটা তেমনটা নেই। ফ্রিল্যান্সার গত ক্লাসে একটা ফাইল কিভাবে আপলোড করা যায় সেটা দেখাবো। জি আপু, হ্যাঁ আমি এখানে ফাইল একবার রেডি করে প্রয়োজনে আমি সাবমিট করে দেখাবো আপনাদের, প্রয়োজনে ফুল। সেটা কি আগামীকালকে দেখাবেন? এখন আগামীকালও দেখাবো না, পরশুদিন দেখাবো। আপনারা যদি আগামীকাল দেখতে চান সেক্ষেত্রে আমি করতে পারি, তবে আপনাদের হোমওয়ার্ক এখন থাকবে আইডি কার্ড নিয়ে। কালকেও কি রাত্রে ক্লাস? এখন আপনাদের যদি মনে হয়, আমার মনে হচ্ছে আমি যে কয়েকদিন বাড়িতে আছি সেক্ষেত্রে আমার রাতেই ক্লাস নেওয়াটা ভালো হবে। এটার কারণটা হচ্ছে দিনের বেলায় ইলেকট্রিসিটির প্রচুর প্রবলেম করতেছে, আর রাস্তার পাশে বাসা হয়, সারাদিন শুধু শব্দ করতে থাকে। যে কয়েকদিন আমি বাসায় আছি আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হবে। এখন আপনাদের একটু আগে নেওয়া যায় না, আমাদের অফিসে তো আচ্ছা আসলে ও ওকে, আমি বুঝতে পারছি, আগায় নেওয়া যেত। আসলে 8:30টার দিকে আমি আরেকটা ব্যাচের ক্লাস নিয়েছি, যেটা আপনাদের আগে ছিল 2টা থেকে 4টা, ওনাদের ক্ষেত্রেও। ভাই আপনি বাড়িতে গেছেন বন্ধু-বান্ধব? না ভাই, আমার বাসায় বাসায় ভাই বন্ধু বান্ধব নাই। এই যে সারাদিন আপনাদের যখন ক্লাস ছিল না, সারাদিন ঘুমায় কাটাইছি। ঠিক আছে স্যার। সামাদ ভাই, বন্ধু বান্ধব নাই, সারাদিন ঘুমাই কাটাইছি। এটা কেমন হয়? এটাই এটাই বুঝি ভাই, আপনি বুঝি টুটুল ভাই